সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, শুক্রবারের এই পবিত্র রজনীতে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1527তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামের জীবনের চরম অলৌকিক আশ্চর্যজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীকে ভালোবেসে ভিক্ষুক থেকে কোটিপতি আজিজ। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার নদী ঘেঁষা কোনো এক অজপাড়া গায়ের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ আজিজুল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া চরম আশ্চর্যজনক এক বাস্তব জীবনের গল্প। এই গল্প শুনলে আপনি নিজেও আফসোস করবেন, ইস যদি আমার সঙ্গেও এমনটা ঘটতো তবে কতই না ভালো হতো। আজিজুল নিম্নবিত্ত পরিবারের একটা মানুষ ছিল, যার কিছুই ছিল না, হতদরিদ্র, কিন্তু সে আজিজুল আজ কোটি কোটি টাকার মালিক। কি হলো তার সঙ্গে? কেনই বা ভিক্ষুক হলো? কেনই বা কোটিপতি হলো? এমন কি করলো পরি তার সঙ্গে? এই সব কিছু শুনে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে, নিজেকে বিশ্বাস করাতে পারবেন না। হয়তো গল্প শুনে আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ এমন একটা পরি যদি আমার জীবনে থাকে। দেখেন, আমাদের এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মিলাতে পারি না। যেমন আমি আমার হাত দিয়ে আপনাকে দেখাই, ধরেন 1 2 3 4 5, কত হলো? 5টা আঙুল। আবার এদিক থেকে যদি গণি 1 2 3 4 5, আবারও 5 হলো। কিন্তু যদি এমন হয় যে আমি গুনলাম 5 এবং এদিক থেকে যখন গণি তখন 6 হয়ে যায়, 4 হয়ে যায়, 3 হয়ে যায়, আপনি কি এটা বিশ্বাস করবেন? না, আপনি বিশ্বাস করবেন না। ঠিক আমিও এটা বিশ্বাস করতেছিলাম না। আমি চট্টগ্রামের ডালচাল মিয়ার একটা মাজারে গিয়েছিলাম। তার মাজারে ওঠার জন্য 300টা সিঁড়ি আছে যা মানুষ বলে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আপনি যখন সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠবেন, আপনি যদি কাউন্ট করেন তাহলে 300টা পাবেন। আর যখন মাজার থেকে নামবেন, নামার সময় দেখবেন হয় 320 হয়ে যাবে বা 290 হয়ে যাবে। আপনার 10 থেকে 20টা সিঁড়ি মিস্টেক হয়ে যাবে। আপনি ওঠার সময় 300 ঠিকই পাবেন, কিন্তু নামার সময় তা বরাবর কোনো দিনও পাবেন না। হয় বেশি পাবেন, না হয় কম পাবেন। একবার নয়, তিনবার এই সিঁড়িগুলো আমি কাউন্ট করেছি, কিন্তু 3 বারেও আমি তা মিলাতে পারিনি। একদম চোখের সামনে দেখা এই অলৌকিক ঘটনা দেখে আমার সত্যিই বিশ্বাস হয়েছে যে পৃথিবীতে আদৌ জিনপরি রয়েছে, আজও অলৌকিকতা রয়েছে। যদি আপনারা বিশ্বাস না করেন, আপনার নিজের চোখে তা দেখতে চান, তবে ভিডিওর এই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনার ডালচাল মিয়ার মাজারের সেই অলৌকিক সিঁড়ি কাউন্টের ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা ইতিমধ্যে ডালচাল মিয়ার মাজারের ভিডিওটা প্রায় 3 লাখ মানুষ দেখেছেন। সুতরাং কাউন্ট করা ভিডিওটা আপনারা সবাই দেখবেন, তা আপনার চোখকে রীতিমতো কপালে উঠাই দেবে। এবং আজকের গল্পটা শুনবেন, গল্প শেষে বরিশালের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার ছোট একটা ভাই সহ ছোট 2টা বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের খাল ঘেঁষা ঘাট ঘেঁষা কোনো এক নদীর পাড়ের ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন মাঝি। আমাদের বাড়ির পাশে ঘাট রয়েছে, সেই ঘাটে আমার বাবা নৌকা চালায়। পাশাপাশি আমার কাকারাও কুলির কাজ করে। আমার ফুফুও বাসায় বসে থাকে না, তিনিও হাতের অনেক কাজ জানে এবং হাতের ওই কাজগুলো করে হাতের অনেক কিছু বানিয়ে নদীর ঘাটে গিয়ে আমার ফুফু এগুলা বিকাল থেকে সন্ধ্যা অবধি বিক্রি করে। দাদা দাদি আমাদের পরিবারে থাকে। আমাদের পরিবারটা ওই গ্রামেরই এক ভালো পরিবার আমি বলতে পারি। যদিও পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি থাকে, তবে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের মনে রয়েছে একে অপরের জন্য এক অসীম ভালোবাসা। তাই তো এত বড় একটা একান্নবর্তী পরিবার হওয়ার পরেও এখনও আমরা একই পাতিলে রান্না করি, একই ঘরে ঘুমাই এবং একসঙ্গে সবাই খাবার খাই। প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, তাই তো কম বয়সে বাবার সঙ্গে বাবার ওই নৌকার কাজে আমি সাহায্য করি। আমার বাবা যখন নৌকা চালাতো, আমি আমার বাবার সঙ্গে বইটা হাতে প্রতিদিন ঘাটে যাইতাম এবং বাবা আমার হাতে বইটা তুলে দিতে আমি নৌকা চালাতাম। বাবার ওই নৌকাতে বসা যাত্রীরা আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতো আর বাবাকে বলতো, তোমার ছেলে তোমার মতোই একজন ভালো মাঝি হবে।
এইভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাইতাম। প্রতিদিন আমার বাবা যখন আমাকে টাকা দিত, 10 টাকা 5 টাকা করে দিত, সেটা আমি নিজে খাইতাম আর আমার ভাই বোনদের জন্য আমি বাজার থেকে এটা সেটা কিনে আনতাম। নিজের কামাই করা অর্থ দিয়ে সত্যি ভাই বোন খাওয়াতে খুব ভালোই লাগতো। আমি সত্যি কথা আরেকটা বলি, সেটা হচ্ছে আমি আসলে একটু লোভী প্রকৃতির একটা ছেলে ছিলাম। কেন আমি লোভী ছিলাম তা বলি। আমাদের বাড়ির পাশেই একটা ভিটা আছে, এটা ছিল রাজার ভিটা। এই গল্পটা বা এই কথাটা আমাদের এলাকার প্রায় অনেকেই জানে, শুধু আমাদের এলাকায় না তথা বরিশালের প্রায় বেশিরভাগ মানুষ এই ঘটনা জানে। এটা ছিল একটা রাজবাড়ি এবং এই রাজবাড়ি দেখার জন্য এখনও দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে। শুনেছিলাম ওই রাজা ছিল এক অত্যাচারী রাজা এবং তিনি ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। তিনি এই রাজ্যের কোনো মানুষকে কোনো শান্তি দিতেন না, মানুষকে প্রচুর পরিমাণের অত্যাচার করতেন এবং খাজনা না দেওয়ার কারণে মানুষকে ধরে এনে রাজার পুকুর ছিল, সেই পুকুরে বড় বড় মাছ ছিল, সে মাছকে খাওয়াতেন মানুষের মাংস। এভাবে মানুষকে তিনি অত্যাচার করতেন। এমন করতে করতে মানুষ একটা সময় অসহায় হয়ে পড়লো। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, আল্লাহর কাছে মুক্তি চাইল। মানুষের ওই কান্নাকাটিতে হঠাৎ করে ফেরেশতা রূপে আসমান থেকে এক পরী নেমে আসলো এবং অনেকেই বলা বলি করলো যে সেই সময়কার যারা ছিল আর কি, তারা বলল যে ওই পরীটা নাকি আসমান থেকে নেমে এলো এবং প্রতিনিয়ত ওই রাজাকে মারত এবং মারতে 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 একটা সময় সেখানে নাকি একটা গর্ত করে ওই পরীটা, এবং গর্ত করার পরে রাজার যত সম্পত্তি আছে, যত ধন সম্পদ আছে সব ওই গর্তের মধ্যে ফেলে এবং রাজাকেও ওই গর্তের মধ্যে ফেলে জীবিত কবর দিয়ে দেয়, মানে উপর দিয়ে জীবিত মাটি দিয়ে দেয়। এরকম কথায় আমাদের গ্রামের মানুষরা ওই রাজবাড়ি নিয়ে বলে। যদিও এখন আর রাজবাড়ি নাই, ওই রাজভিটাটা এমনিই পড়ে আছে, কিন্তু রাজভিটার উঠানে মানে রাজভিটার সামনেই গর্ত করে যে জায়গাটা পুরি করেছিল এবং যেখানে রাজার সম্পদ সহ জীবিত দাফন করা হয়, এই জায়গাটা সিমেন্ট ইট দিয়ে এবং লোহা দিয়ে খুব কঠিনভাবে ঢালাই দিয়ে দেওয়া হয়েছে এবং এইটা আর কখনো ভাঙা হয়নি। গ্রামের মানুষের মুখে শোনা কথিত আছে যে এই জায়গাটার মধ্যে বা যেটা আপনার ঢালাই দেওয়া, এই জায়গার মধ্যে যদি কখনো আপনি কুড়াল দিয়ে বা এটা ভাঙার চেষ্টা করেন, আপনার বড় ধরনের এটা ক্ষতি হবে। এভাবে আমাদের গ্রামের অনেক মানুষ মারা গেছে যারা এটা ভাঙার চেষ্টা করেছে, ভিটাটা ভাঙার চেষ্টা করেছে, সেই হচ্ছে কোনো না কোনো একটা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে। কেউ মৃত্যুবরণ করছে, কারো একটা অঙ্গহানি হয়েছে, এরকম একটা না একটা বড় ধরনের সমস্যা হয়েছে। তো এই ঘটনাগুলো আমি আমার দাদা দাদির মুখে শোনা এবং ছোটোবেলা থেকে ওই রাজার ভিটায় গিয়ে আমরা বসে থাকতাম। শুধু আমি না, আমাদের পাড়ার প্রায় জোয়ান বৃদ্ধ সবাই ওই ভিটায় গিয়ে বসতো, কারণ রাজবাড়িটা অনেক বড় একটা বাড়ি ছিল। এই বাড়ির মধ্যে অনেক ফল ফলাদি ছিল এবং গ্রামের মানুষ সবাই ওখানে যাইতো, ফল ফলাদি খাইতো এবং বসে তাস খেলতো, বৃদ্ধরা গল্প করতো, আড্ডাবাজি করতো এবং ওই রাজপ্রাসাদটা খালি থাকার কারণে গ্রামের মানুষের জন্য এটা যেন এক ধরনের পার্কে পরিণত হয়। কিন্তু এই পার্কের মাঝেই লুকিয়েছিল এই ঘটনা। এটা গ্রামের সবাই জানতো, কিন্তু কারোই ক্ষমতার ছিল না যে ওখানে টাচ করে রাজার ওই সম্পদ বের করা। এবং বড় কথা হচ্ছে কেউই ওই সিমেন্টের ঢালাইয়ের গর্তের আশেপাশে বসতো না বা ওখানে যাইতো না। রাজার বাড়ির অন্য সাইডগুলোতে বসে সবাই গল্পগুজব করতো, ওখানে যেতেই সবাই ভয় পাইত। যাই হোক, এরকম করে আমি মাঝে মাঝে ওই জায়গাটাতে যাইতাম, ওই ভিটাটাতে যাইতাম এবং এটা আমি দেখতাম। যদি ওখানে যাইতাম, গ্রামের কেউ দেখতো, বকা দিত যে ঢালাইয়ের কাছে যাইস না, ঘর্তের কাছে যাইস না, চলে আয়। অনেকেই আমাদেরকে ভয় দেখানোর জন্য বলতো, নাকি তারা নিজেরাই দেখেছে তা জানি না। বলা বলি করে এখনও নাকি রাজা গভীর রাতে এই ভিটার উপরে বসে থাকে, যেখানে তাকে জীবিত কবর দেওয়া হয়েছিল, তিনি নাকি এই ভিটার উপরে বসে থাকে এবং এরকম দৃশ্য গ্রামের অনেকেই দেখেছে, তা বলা বলিও করে লোকেরা। তা আমি গিয়ে এটার সামনে মাঝে মাঝে বসে থাকতাম, আমার চিন্তা করতাম এটার মধ্যে সম্পদ আছে, এই সম্পদ যদি কোনো মতে বের করা যায় একবার, রাজার কত সম্পদ ছিল, মাথার মুকুট, এরপরে রাজকীয় কত কিছু ছিল, এগুলো যদি আমি পাই তাহলে আমি কোটিপতি হয়ে যাব। আমার পরিবারে আর কোনো অভাব অনটন থাকবে না, আমি অনেক বড়লোক হয়ে যাব। এই চিন্তা ভাবনাটাই সবসময় আমার মাথার মধ্যে ঘুরপাক খাইতো, যার জন্য আমি অলওয়েজে ভাবতাম এটা আমি একদিন ভেঙে ফেলবো। তবে এই কথা আমি ভুলেও কারো কাছে বলতাম না, কারণ আমি জানি এটা কারো কাছে বলতে গেলে আমার বড় ধরনের ক্ষতি কেউ করে ফেলবে বা আমাকে আর ওই হয়তো ভিটার দিকে যেতেও দিবে না। আমাদের গ্রামের অনেক মানুষের প্রাণহানি হয়েছে, এখনও অনেকে আছে পঙ্গুত্ব অবস্থায় আছে, অন্ধ অবস্থায় আছে, তারাও ওই ভিটা ভাঙার চেষ্টা করেছিল বলে তাদেরও আজকে এই করুণ পরিণতি হয়েছে। তো এই জিনিসগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছি। আমার বয়স তখন আনুমানিক 16 বা 17 বছরের কাছাকাছি হব, এর বেশি হব না, আনুমানিক আর কি এরকম বয়স হবে। সেই বয়সে আমি শুনতাম অনেকেই আমাদের গ্রামে অনেকেই পরিকল্পনা করতেছে এটা ভাঙবে।
মানে এটা ভেঙে এটার ভিতরে কি আছে তা দেখবে, এরকম গ্রামের ভিতরে এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করতেছে। গ্রামের কিছু ইয়াং পোলাপান থাকে না, যে এক সাইডে অনেকগুলো পোলাপান যাদের বয়স হতো 18-20 বা এইরকম, আমাদের সিনিয়র বড় ভাইরা, এরা সবাই মিলে গ্রামের মধ্যে মিটিং করতেছে তারা এটা ভাঙবে, কারণ তারা এখন আর এই ভূতপ্রেত বা পরি জিন এগুলোকে খুব বেশি একটা বিশ্বাস করে না। যার জন্য তারা পরিকল্পনা করতেছিল যে এই ঢালাইটা ভাঙবে এবং ভেঙে তার ভিতরে কি আছে তা তারা দেখবে, তা বের করবে। তো আমি এটা যে কোনোভাবে শুনে ফেলি যে ওরা এটা ভাঙার পরিকল্পনা করতেছে। শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি ওরা ভাঙার আগেই, ওরা প্ল্যানিং করার আগেই আমি এটা ভেঙে ফেলবো। আমি এটা ভাঙবো এবং এটার ভিতর থেকে রাজার সমস্ত সম্পত্তিগুলো আমি একেই বের করব। তো এটার পরে আমি একদিন রাতের বেলায় মোটামুটি ভালোভাবেই সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতটা খুব ভয়ানক একটা রাত ছিল আমার জন্য, এবং আকাশ বেশ পরিষ্কার ছিল, আকাশে বড় একটা চাঁদও ছিল। আমি সেরাতেই সিদ্ধান্ত নিলাম আজকেই আমি রাজার ওই ভিটাটা ভাঙবো, ভেঙে ওখান থেকে সম্পদ বের করব। আমার কাছে যা ছিল তা নিয়ে আমি একাই তখন ওখানে হাঁটতে শুরু করলাম। আমি ছোটোবেলা থেকে দেখতে শুনতে বেশ ভালো ছিলাম, শরীরের গঠন লম্বা ফর্সা, এবং আমার শরীরে মাশাল্লাহ প্রচুর শক্তিও ছিল। তো একাই তখন করলাম কি, প্রথমে 2টা কোপ মারলাম ভিটার মধ্যে, আপনার খুন্তি দিয়ে বা শাবল দিয়ে 2টা কোপ মারলাম। মারার পরে মনে হলো যেন এগুলো লোহা, মানে এমনভাবে ঢালাই দেওয়া হয়েছে, এমনভাবে এই মানে গর্তটার চারপাশ উপরে চারপাশে এমনভাবে ঢালাই দেওয়া হয়েছে, এটা ভাঙা তো দূরের কথা, এটা ভাঙার মানে কল্পনাও করা যাবে না। তারপর চিন্তা করতেছি কি করা যায়, এটা কিভাবে ভাঙা যাবে, কিভাবে ভাঙতে পারবো। এইরকম চিন্তা ভাবনা করতে 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 একটা পর্যায়ে ভাবতেছি আল্লাহ কপালে যা রাখছে, ভাগ্যে যা রাখছে তাই হবে, আমি ভাঙবো। তো সেদিনটাতে আমি মোটামুটি প্রায় 7টা-8টার দিকে আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, রাজার বাড়িতে সারাদিন মানুষজন আড্ডাবাজি করে, দুষ্টমি করে, কিন্তু মাগরিবের পরে মানুষ ওখান থেকে চলে আসে। মাগরিবের পরে মানুষ আর রাজার বাড়িতে থাকে না, কারণ অনেকেই মনে করে সে সময়টাতে রাজার বাড়ির চারপাশে রাজা যেই প্রজাগুলোকে হত্যা করেছিল তাদের আত্মা ঘুরে বেড়ায়, এবং ওই আত্মার সামনে হঠাৎ করে যদি কোনোভাবে ভুলবশত পড়ে যায় তাহলে ঘাড় মটকাই দিবে, মেরে ফেলবে। এই ভয়ে সন্ধ্যার পরে রাজার বাড়িতে তেমন কেউই থাকে না। যার জন্য আমি ঠিক সন্ধ্যার পরেই এই প্রস্তুতি নিয়ে নিলাম। তো ভাঙতেছি রাত, প্রায় অনেক রাত পর্যন্ত ভাঙার চেষ্টা করলাম। উপরে যে ঢালাইটা আছে এই ঢালাটা ভাঙার খুবই চেষ্টা করলাম, দেখলাম যে না, আমার এরকম 1000 রাত কেটে গেলেও আমি এটা ভাঙতে পারবো না। সর্বোপরি চিন্তা করলাম যে এটা হয়তো উপরের দিকে ঢালাইটা আছে, আমি সাইডের ঢালাইটা ভাঙার চেষ্টা করি, মানে সাইডে যে জায়গাটা আছে, মাটিটা আছে, এটা আমি গর্ত করে ভিতরের দিকে যাই, এবং ভিতরের দিকে গিয়ে আমি দেখি যে ভিতরে কে আছে। তারপরে এই ঢালাইয়ের পাশের যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি তখন কোদাল দিয়ে মাটি খনন করতে শুরু করি। এরকম করে কোদাল দিয়ে কাটতে কাটতে একটা সময় আমি আমার বুক সমমান গর্তের মধ্যে পড়ে গেছি। মানে বুক সমমান হয়ে গেছে, হওয়ার পরে এক পাশে কিন্তু ওয়াল ছিল, মানে এই ওয়ালটাকে আমি কেটে কেটে নিচের দিকে নামতেছি। তো যখন বুক সমমান হয়ে গেল তখন দেখলাম যে আমি যদি সারা রাতও কাটি আমি নিচের দিকে চলে যাব, কিন্তু আমি এটার পাশটাকে আর ভাঙতে পারবো না। তো যখন বুক সমান চলে আসছে তখনই আমি এই ওয়ালটা ভাঙার চেষ্টা করতেছি। তখন কি করলাম, এই শাবল দিয়ে আবারও একের পর এক ধাম করে মারতেছি, এবং অনেকক্ষণ পরে আমি মোটামুটি কিছুটা ভাঙতে সক্ষম হই। এবং সক্ষম হওয়ার পরে সে জায়গার ভিতরে তখন এই যে আপনার যে এটা শুধু যে ইট ছিল তা নয়, আমার কাছে যেটা মনে হয় যে সীসা ঢালাই অনেকেই বলে, এরকম সীসা ঢালের মানে মতো করে দেওয়া হয়েছে। আমি যে শাবল দিয়ে এটা কাটতেছিলাম সেই শাবলটা স্প্রিংয়ের একটা শাবল ছিল, অথচ ওইটার সামনের জায়গাটা একেবারে বটে গেছে। লাস্ট পর্যন্ত আমি কি করলাম যে প্রথম যে ইয়াটা এটা আমি টানতেছি, মানে এইটা যদি টানতে পারি তাহলে হয়তো আমি ভিতরে কি দেখতে পাবো। আমার হাতে টর্চ লাইট ছিল, এরপরে ভিতরেটা আমি দেখতে পারবো। এই চিন্তা করে আমি যখন এই ইটটাকে বারবার টানতেছি, মানে এই জায়গাটাকে বারবার টানতেছি, এমন করে ইটটা বেরিয়ে যাবে, এমন সময়ে হঠাৎ করে আমার কাছে মনে হলো আমার পায়ের মধ্যে কি যেন একটা কামড় দিছে। এটা মনে হলো যে পায়ের মধ্যে মনে হয় কি যেন একটা কামড় দিছে, এবং আমি নিচের দিকে তাকালাম। নিচের দিকে টর্চ লাইট মেরে দেখতেছি একটা বড় পিঁপড়া, লাল আকৃতির একটা বড় পিঁপড়া, তবে এটার সাইজ অনেক বড়, মানে পিঁপড়া হলেও এটার সাইজটা অনেক বড়। এইটা আমার আঙুলের মধ্যে কামড় দিয়ে আছে। তো আমি আরেক পা দিয়ে ওইটাকে মেরে ফেলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। মানে আরেকটা পা আমি উঠেয়া ওইটারে মারতে পারতেছি না। যখন মারতে পারতেছি না তখন আমি কি করলাম, হয়ে এই পিঁপড়াটার হাত দিয়ে ধরে ফেললাম। হাত দিয়ে ধরে পিঁপড়াটার উপর উঠিয়ে আমি নিজের আঙুল দিয়ে যখন পিঁপড়াটাকে এভাবে মারার চেষ্টা করতেছি, মুহূর্তের মধ্যে মনে হলো আমার পাগুলো কেমন যেন একটু প্যারালাইজডের মতো হয়ে যাচ্ছে, মানে পাগুলো এরকম করে কাঁপতেছে। যখন পা কাঁপাকাঁপি করতেছে এই সময়ের ভিতরে আমি থাপাস করে বসে গেলাম, মানে মনে হয় যেন দাঁড়ানো থেকে আমি বসে গেছি। বসে গিয়ে আমি ওই পিঁপড়াটাকে হাত থেকে ছেড়ে দিছি,
এবং ছেড়ে দেওয়ার পরে আমি এই গর্তের ভিতরে জান প্রাণ চেষ্টা করতেছি উঠার জন্য, মানে নিজের পায়ের উপরে ভর করে এখানে গর্তের মধ্যে উঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু ভাই আমি আর পারতেছি না। মানে আমি বুঝতে পারলাম যে আমার দুটো পা প্যারালাইজড হয়ে গেছে, আমার দুই পায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমি কোনোভাবে এখানের উপরে পায়ের উপরে ভর করে ওখানে দাঁড়াইতে পারতেছি না। তো এমন করতে করতে আমি তখন কি করব ভয় পেয়ে গেছি। যখন আমার বুক পর্যন্ত গর্ত ছিল আর আমি যখন বসে গেছি তখন তো আমি মাটির নিচে, মানে গর্তের ভিতরে। আমি চিন্তা করতেছি, আল্লাহ আমাকে যদি উপর থেকে মাটি দিয়ে দে, মানে যদি জিন পরীরা বা রাজার হয়ে আত্মা যদি উপর থেকে এসে এই গর্তের মধ্যে মাটি ঢেলে দেয় খোদা, তাহলে তো আমি মরে যাব, আল্লাহ আমি কি করব, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। গর্তের মধ্যে বসে বসে কান্না করতেছিলাম আর চিৎকার করে আল্লাহরে ডাকতেছিলাম যে আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। এবং যত জোরেই চিৎকার করে আমার চিৎকারের শব্দ এই মানে গর্তের বাইরে যাচ্ছে না, গর্তের ভিতরে আমি চিৎকার করতেছি। এরকম করতেছি রাত পেরিয়ে যাইতেছে আস্তে আস্তে করে। আলহামদুলিল্লাহ একটা সময় আমি সকালে সূর্য দেখতে পেলাম। সকালে সূর্য দেখতে পেয়ে আমি একটু শান্ত হলাম যে হ্যাঁ, এবার একটু একটু করে যখন আলো ফুটতেছে তাহলে বুঝতে পারলাম যে হ্যাঁ সকাল হয়ে গেছে। এবং এখানে চিৎকার করছে, মানে সারা রাত এত চিৎকার করছে যে আমি আর গলা ভেঙে গেছে। এখন যে আমি চিৎকার করতেছি আমার চিৎকারের শব্দ আমি নিজেও শুনতে পাই না, মানে গলা সম্পূর্ণভাবে ভেঙে গেছে, আমার গলার ভিতরে কোনো রকমের আর শক্তি নেই, মানে গলা একদম ভাঙা। এবং চিৎকার করি আমার নিজের কানেও শোনা যায় না। আমি তখন মোটামুটি ভেবেই নিয়েছিলাম যে হয়তো এখানে আমার মৃত্যু হবে, এবং মানে আমার আর তো আর কোনো সাউন্ড আসতেছে না। তো আল্লাহর কি হুকুম, এই করতে করতে হয়তো কেউ দেখতে পাইছে যেখানে অনেকগুলো মাটি আমি উপরে উঠাইছি। এগুলো দেখতে পাওয়ার পরে তখন আমাদের গ্রামেরই দুইজন লোক তখন আসছে, এবং আসার পরে তারা তখন দেখছে এই অবস্থার মধ্যে আমি এখানে বসে আছি। তার উপর থেকে আমার ইশারা দিতেছে, বলতেছে যে আজিজুল এখানে কি করিস, উঠে আয়। তা আমি মানে উঠতে পারতেছি না, আমি ওদেরকে এরকম হাত দিতেছি কিন্তু দাঁড়াইতে পারতেছি না। ওরা বারবার বলতেছে তুই দাঁড়া, কিন্তু আমি দুই পায়ের উপরে ভর করে এখানে আর দাঁড়াতে পারি না। এরই মাঝে তারা তখন দিল চিৎকার। তারা চিৎকার দেওয়ার পরে রাস্তা আশেপাশে বা রাজবাড়িতে সকালবেলা যারা হাঁটতে টাটতে আসে বা যারা ফল ফ্রুটে খাইতে আসে, এরা তখন মোটামুটি সবাই তখন দৌড়ে আসছে এবং এসে দেখতেছে যে আমি গর্তের ভিতরে বসে আছি। তো কেউ ওই গর্তের ভিতরে নামার সাহস পাইতেছে না, মানে আমাকে ওখান থেকে নেমে যে ওইখান থেকে উঠে আনবে এটার সাহস কারো হচ্ছে না, কারণ ওরা বুঝতেই পারছে যে আমি এটা ভাঙার জন্য আসছি। আমার হাতে খন্তা, কুড়েল এবং মানে তারপর কোদাল, এটা ভাঙার জন্য যা যা দরকার এই সবই আমার কাছে আছে। তারপর সবাই তখন ভয় পাইতেছে কী করবে। আমি তো এটার মধ্যে তখন একরকম ডুবেই গেছি, মানে পড়ে আছি। লাস্ট পর্যন্ত খবর গেল আমার বাবার কানে। আমার বাবা তখন দৌড়ে এসে দৌড় দেয়া মানে লাফ দিয়ে ওখানে নেমে গেছে। নেমে বাবা আমাকে কোলে করে বহু কষ্টে আমাকে ওখান থেকে বের করে, এবং বের করার পরে আমাকে নিয়ে ডিরেক্টলি তারা হসপিটালে চলে যায়। হসপিটাল বলতে আমাদের এখানে একটা ডাক্তারের ফার্মেসি আছে, ফার্মেসিতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে টুলের উপরে বসায় দেয় ডাক্তার। তখন আমার ফ্যান ছেড়ে আমার শরীর টরীর ভিতরে ঘামটা মোছে, এবং মোছার পর আমারে বলে তুই দাঁড়া। তখন ওই যে আমি ভাঙা গলায় বলতেছি আমি দাঁড়াইতে পারতেছি না। ডাক্তার বলে কেন দাঁড়াইতে পারিস না কেন? আমি বললাম আমার পায়ের মধ্যে কোনো শক্তি নেই, আমার পা কাজ করে না। পরে বলতেছে কী হয়েছে পায়ে? আমি বললাম পিঁপড়া কামড় দিছে। তো এই পিঁপড়া কামড় দিছে বলাতেই এখানে যারা ছিল তারা সবাই হাসি দিয়ে উঠছে। মানে পিঁপড়া কামড় দিলে কি আর পা প্যারালাইজড হয়ে যায় বা পায়ে শক্তি থাকে না? এরা সবাই হাসি দিয়ে উঠছে। মুহূর্তের মধ্যে আমার দাদা তখন রেগে গেছে, রেগে গিয়ে বলতেছে আর তোরা যে হাসিস, আরে পিঁপড়া না কে কামড় দিছে তাও কেমনে জানে? আর পিঁপড়ার রূপে অনেক কিছুই আসতে পারে, যেহেতু এটা একটা রাজবাড়ি, এখানে হাজার মানুষের প্রাণ আছে, হাজার মানুষের আত্মা আছে। এবং বিশেষ করে ও যেটা ভাঙার জন্য গেছিল, ওই রাজার ও সম্পদ আনার জন্য যেটা ভাঙতে গেছিল, এটা তো সহজ কোনো কথা নয়। ও যে বেঁচে আছে এটাই তো বড় কথা। এবং ডাক্তার সাহেব সবশেষ আমার আব্বারে বলল যে দেখেন, আমার কাছে মনে হয় না যেটা চিকিৎসা আমি করতে পারবো, ওর পায়ের অবস্থা খুবই খারাপ, আপনি একটা কাজ করেন, আপনার সদরের দিকে নিয়ে যান। এরপর আমাকে বরিশাল সদর হসপিটালে নিয়ে গেছে, এবং সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার যে ডাক্তার আছে, ডাক্তারে ইঞ্জেকশন দিল এবং অনেক কিছু তারা পরীক্ষা নিরীক্ষা করলো। আমার বাবার অনেক টাকা খরচ হলো, বাট তারা কোনো রকমের রোগ খুঁজে পাচ্ছে না। মানে বলতেছে যে ওর পায়ে তো তেমন কোনো সমস্যা আমরা দেখি না, এবং ওর পায়ের যে কন্ডিশন, ও তো উঠে দাঁড়াইতে পারে। অনেক ডাক্তাররা মানে বলতেছে যে আমি নাকি ইচ্ছে করে দাঁড়াই না, ওরা এরকম বেত নিয়ে আসে আমাকে মারার জন্য, আমাকে মাইরা বলে দাঁড়া নাইলে আরও মারবো। কিন্তু ভাই সত্যি আমি পায়ে কোনো রকমের বোধ পাই না। আমার বাবা আমার পায়ে চিমটি কেটে বলে তুই বুঝতে পারিস? আমি যে না, আমি বুঝতে পারি না। তো সেই থেকে আসলে বাবা মা গরিব হলে কি হবে, সন্তান যখন অসুস্থ হয়ে গেছে, বাবা মার তো তখন আর মাথা ঠিক নেই, আমাকে ভালো করাই লাগবে, ভালো করতেই হবে। আব্বা আম্মা তখন অনেকজনের সাথে কথাবার্তা বলে, তাদের কাছ থেকে টাকা টুকা নিয়ে বহু কষ্ট করে ভাই আমার তখন ঢাকার দিকে নিয়ে যায়।
এবং ঢাকার দিকে নিয়ে যাওয়ার পরে সেখানে ঢাকার হসপিটালে ভর্তি করায় আমি 3 মাসের মতো ঢাকার হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের ঘর বিটা থেকে শুরু করে যা ছিল আর কোনো কিছুই রইল না। আমার কাকাদের পুঁজিপাট্টা যা আছে, আমার ফুফির টাকা পয়সা যা আছে, আমার বাবার যা আছে, সব কিছু দিয়ে 3-3.5 মাসের মতো আমাকে ঢাকাতে রাখছে পঙ্গু হসপিটালে। কিন্তু বারবার পরীক্ষা করাইতেছে, যত পরীক্ষা করায়, যত রিপোর্ট আসে, আমার পায়ের মধ্যে তারা কোনো সমস্যা খুঁজে পায় না। আমার পুরো বডি তারা চেক আপ করে, পুরো বডি তারা পরীক্ষা করে, কিন্তু আমার পায়ের ভিতরে আমার কোনো বিন্দু মাত্র কোনো সমস্যা নাই। তাহলে সবাই একটা কথাই বলতেছে, তাহলে পা ভালো হচ্ছে না কেন? পায়ে কি হয়েছে? ও হাঁটতে পারে না কেন? 3.5 মাস থাকার পরে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না ওই রাজধানী ঢাকাতে থাকা। এরপরে 3.5 মাস পরে আমি তখন ঢাকা থেকে চলে আসি বাড়িতে। তো বাড়িতে আসার পরে তখন তো পরিবারে ভাই খুবই অভাব, অনেক অভাব। একে তো আমার চিকিৎসা করতে গিয়ে আমার বাপ মা একেবারে মাটিতে বুক লেগে গেছে, তাদের তো আর কোনো কিছুই নাই, সব বিক্রি করে দিছে। আব্বার যে নৌকাটা আছে, আব্বা তার ওই নৌকাটা পর্যন্ত বিক্রি করে দিছে। তখন আমাদের খাবারের টাকা নাই, কাকাদেরও টাকা আব্বা নিয়ে গেছে। এখন আমি তো বাড়িতে আসছি, ঠিক তো আর হই নাই। কাকারা আমার আব্বারের টাকার জন্য চাপ দিতেছে, টাকা দেন, আমাদের কাছে টাকা দেন, আপনার টাকা ধার নিছেন, টাকা দেন। ফুফু বলতেছে টাকা নিছেন, আমার টাকা দেন। সবাই তখন আমার আব্বারে ধরতেছে টাকা দেওয়ার জন্য। না, আমার আব্বা টাকা দিবে কোত্থেকে? আমার আব্বার কাছে তো টাকা নাই। তখন তো খুব অভাব, এত যে অভাব ভাই, যে অভাবের বর্ণনা আমি আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। আমরা দুবেলা দুমুঠো খেতে পারি না, এত অভাবের ভিতরে তখন পড়ে গেছি। তো এই অভাবের ভিতরে পড়ে একদিন রাতের বেলায় আম্মারে বলতেছি, মা একটা কাজ করো, আব্বারে বলো যে আমাদের তো এখন অবস্থা খুব খারাপ, আমাদের তো আর কিছুই নাই, এবং আমরা তো এখন দুবেলা দুমুঠো ভাতও খেয়ে বাঁচতে পারবো না। ছোট একটা ভাই আছে, ছোট 2টা বোন আছে, 2টা বোনেরও তো আমরা বিয়ে শাদী দিতে পারবো না। একটা কাজ করো মা, ঘাটের মধ্যে তো অনেক মানুষ আছে, অনেক যাত্রীরা আসে যায়, আমার আম্মা তুমি ঘাটের মধ্যে বসায় দাও একটা বাটি নিয়ে, আমি ওখানে ভিক্ষা করি। আমার আম্মা তখন খুব কান্না করতেছেন আমার কথাটা শুনে। আম্মা কান্না করলো এবং আব্বারে বললো, আব্বাও তখন কান্না করতেছে। তো এরকম কান্নাকাটি করতেছে, আব্বাও কান্না করে, আম্মাও কান্না করে, যে না, তারা আমার কখনোই ভিক্ষা করতে দিবে না। এভাবেই যে আমি আব্বাকে কথাটা বলছি, এটা সম্ভবত আস্তে আস্তে আমাদের পরিবারের কাকা ফুফি বা দাদা দাদি হয়তো অনেকে জানতে পারছে বিষয়টা, যে আমি বলছি আমাকে একটা বাটি নিয়ে ঘাটে বসায় দেন, আমি সেখানে ভিক্ষা করি। এবং আমার কথা হচ্ছে, ভিক্ষা করলে তো কিছু টাকা আসবে, অন্তত আমার পরিবার তো খেতে পারবে। আরেকটা কথা আপনাকে বলে রাখি ভাই, আমার পায়ের মধ্যে না কোনো পরিবর্তন হয় নাই। একটা সুস্থ স্বাভাবিক মানুষের পা যেরকম থাকে, আমার পাগুলো ঠিক সেরকমই আছে, পায়ের মধ্যে কোনো সমস্যা নাই। তো এই পায়ের মধ্যে যদি কোনো সমস্যা নাই থাকবে, তাহলে আমি হাঁটতে পারি না কেন? আমি নিজের সমস্ত শক্তিটা দিয়ে চেষ্টা করি অন্তত একটা আঙুল একটুখানি নাড়াচাড়া করার জন্য, কিন্তু এটাও আমি পারি না ভাই। অনেকে যে বলেছিল যে সুস্থ থাকলে, অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। অসুস্থ থাকলেই বোঝা যায় যে সুস্থতাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। যখন আমি চোখের পলকে পায়ে নখ নাড়াইতে পারতেছি, হাঁটতে পারতেছি, দুধ দিতে পারতেছি, অথচ সেই মানুষটাই আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার পায়ের একটা আঙুল আমি নাড়াইতে পারি না। কি যে একটা অভাব অনটন পরিবারের, আর এদিক দিয়ে আমার এই অবস্থা। এই করে করে একদিন আমার কাকা আমার আব্বার সাথে ঝগড়া লেগে গেছে এই টাকা নিয়ে ঝগড়া লেগে দুপুরবেলা আব্বা তখন বলতেছে যে আজিজ তো বলে ও ভিক্ষা করবে, তাহলে ভিক্ষা লাগাই দেন না কেন? ওরে ভিক্ষা লাগাই দেন, ওরে ঘরে বসে রাখছেন কেন? ও ভিক্ষা করলেও তো 2টা টাকা আসে। এই বলে আমার কাকা তখন করলো কি, আমার আব্বারে ধাক্কা দিয়া ফালাই দিয়া ঘরে ঢুকে আমার কোলে কইরা কাকার ঘর থেকে একটা বাটি নিয়ে আমার কাকা একদম ঘাটে নিয়ে বসায় দিছে। ওই সময় আপনার প্রায় দুপুরের পরপর হয়ে গেছে, ঘাটে নিয়ে বসায় দিছে, বলে ভিক্ষা কর। তো আমাদের এলাকার অনেকেই চিনতো বা অনেকেই জানে, এবং আমার আব্বারাও চিনি, যেহেতু আব্বা ঘাটে নৌকা চালায়। তো ওই হিসাবে দেখছি আমি পঙ্গু, আমার পা নাই বা আমি হাঁটতে পারি না। তখন ভাই আমার ভরপুর মানুষে টাকা দিছে, আমি অনেক টাকা পাইছি, ভিক্ষা অনেক টাকা পাইছে। পাওয়ার পরে রাতের বেলায় আব্বা কান্না করতে করতে ভিক্ষা টাকাগুলো হাতে নিছে। ভিক্ষা টাকাগুলো হাতে নিয়ে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে যেয়ে মারে বলতেছে যে আজিজ তো ভিক্ষা করছে, এগুলো পাইছে। আম্মা বলে, তাই ভিক্ষা করে তো ভালো টাকায় পাইছে, তা ওর তো আর এখন ভিক্ষা করা ছাড়া উপায় নাই, তা তো তোমার ভাইরা তোমার জবাই দিয়ে দিব, তোমারে মারবে, তো এগুলোর দরকার নাই, ছোটো ভাইয়ের হাতে মাইর খাওয়ার চেয়েও ছেলে ভিক্ষা করুক, আল্লাহ ওর কপালে ভিক্ষা রাখছে, তুমি কি করবা? তো আমার দাদা দাদিও তখন আর ধরেন কাকাদের কথার বাইরে যাইতে পারে না, কারণ আমার বাবার তো তখন আর ওই রকম সামর্থ্য নাই বা আমরা কাকাকে দাদা দাদিরা খাওয়াবে। তো যেহেতু কাকারা খাওয়াচ্ছে, পুপু খাওয়াচ্ছে, সবাই আমার দাদা দাদিরা খাওয়ায়, তখন মূলত আমার দাদা দাদি ওই বড় ছেলের কথা শোনে না, এদের সবার কথাই শোনে। শেষ পর্যন্ত আমার আব্বা বাড়িটা পর্যন্ত ছেড়ে দিছে। বাড়িটা ছেড়ে ঘাটের ওখানে একটা ছোট্ট ঘর ভাড়া করছে। ওই ঘরের ভিতরে আমার ছোটো বোন, আমার 2টা ছোটো বোন, আমার ছোটো ভাই, বাবা মা, আমরা সবাই মিলে তখন ওই ঘরের মধ্যে থাকি। আমাদের ভিটাটা আব্বা ছেড়ে দিয়ে চলে আসছে।
শেষ পর্যন্ত এখানে থাকতাম, আর আব্বা তখন ঘাটে নৌকা চালাইতো আর আমারে ওখানে ভিক্ষা করাইতো। এভাবেই তখন পরিবারটা চলতেছিল। আমি ভিক্ষা করতাম, বাবা ঘাটে নৌকা চালাইতো, রাতের বেলায় বাবা আর আমি একসঙ্গে বাড়িতে আসতাম, বাবা আমারে কোলে নিয়ে আসতো। তখনকার জীবনটা মনে হতো যেন অভিশপ্ত একটা জীবন। আল্লাহর কাছে বারবার বলতাম, আল্লাহ ও আল্লাহ, এই জীবন দেওয়ার চেয়েও তুমি মরণ দিয়ে দাও আল্লাহ। আল্লাহর কাছে প্রতিটা মুহূর্তে হাত তুলে তুলে মৃত্যু কামনা করতাম, কিন্তু আল্লাহ তো এত সহজে আমাকে নেবে না। যাই হোক, এরপরে আমার যে ঘটনা ঘটছে, মানে আমি যেটা কাটতে গেছিলাম, ভাঙতে গেছিলাম, ভাঙার পরে আমার যে অবস্থা হয়েছে তা দেখে আমাদের গ্রামের যে সিনিয়র ভাইরা পরিকল্পনা করেছিল যে তারা এটা ভাঙবে, তারা ওই সিদ্ধান্ত মাথা থেকে একদম ফেলেই দিছে। এবং আমার এই ঘটনার পরে রাজবাড়িতে যাওয়া মানুষ আরও কমিয়ে দিয়েছে। আগে তো সন্ধ্যার পরে কেউ এখানে থাকতো না, কিন্তু দিনের বেলায় যাতায়াত করতো, দিনে প্রচুর মানুষ থাকতো এবং এটা একটা পার্কের মতো হয়ে থাকতো দিনের বেলায়। এখন দেখা যায় দিনের বেলায়ও আর কোনো মানুষ যায় না। এখনও মানুষ ওই জায়গা দেখলে দূরে দূরে হাঁটে, ওই জায়গার আশেপাশেও আর যায় না। পরে এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। তখন আমি করতাম কি, বেশিরভাগ সময় রাতের বেলায় আমি আর ভাল লাগতো না, তখন আব্বা ওই যে আমার দুইটা ইয়ের মতো দিছে, পিড়ি, আপনার মানে কাঠের যে পিড়ি আছে, পিড়ির মতো দিছে। তো আমি এগুলা চাপ দিয়ে মাটিতে হাঁটতে পারতাম। মানে আমার দুইটা পা বাইদা ফেলতাম, আপনার রশি দিয়ে বাইদা, এরপরে মাটিতে চাপ দিয়া, তারপরে হচ্ছে মানে দুই হাত দিয়ে মাটিতে চাপ দিয়া তারপর আমি হাঁটতে পারতাম। মানে এরকম বসে বসে হাঁটতাম আর কি। তো বেশিরভাগ সময় মনটা খুব খারাপ থাকতো। রাতের বেলায় আব্বা তখন বলতো, চল না বাড়ি চল। আমি বাড়ি যাইতাম না, আব্বারে বলতাম, আব্বা আমি পরে যাবো, তুমি যাও। আমাদের বাসা তো দূরে ছিল না, ঘাটেই বাসা ছিল। তা আমি কী করতাম, ঘাটের ওই পাড়ে গিয়ে বসে থাকতাম। তখন ধরেন আপনার শিমের বাতাস বইতো, ঘাটের দিকে তাকায় থাকতাম। মানে তখন মনটা যেন একটু অন্যরকম হয়ে থাকতো, কিছু ভালো লাগতো না। এই ঘাটের ওখানে বসে থাকতাম দিন রাত মিলিয়ে বেশিরভাগ সময় পাইলে রাতের বেলায় যখন শেষ লঞ্চটা চলে আসতো, এরপরে আমি ওই ঘাটে গিয়ে বসে থাকতাম। ওখানে বসে বসে নদীর পানি দেখতাম, ঘাটের পানি দেখতাম, ওপারের মানুষ দেখতাম। এরকম করে তখন দিন রাতগুলো কাটতেছে। এই করতে করতেই আপনার একদিন আনুমানিক রাত তখন প্রায় 1টা কি 1:30টার মতো বাজে। সেদিন প্রায় আকাশে বৃষ্টি একটা ভাব আছে, বৃষ্টি আসবে। তো আমার আব্বা সেদিন হচ্ছে আবার নৌকা চালায় না, আব্বা একটু অসুস্থ ছিল, আব্বা ঘরে ঘুমায় গেছে। তো আব্বা দেখা যায় যে বেশিরভাগ সময় জানে আমি ভিক্ষা টিক্ষা শেষ করে আমি ওই ঘাটের থেকে একটু দূরে গিয়া মানে বসে থাকি, এটা আব্বা জানে। এই জন্য আর আব্বা আমার খোঁজে নাই। তো ওই দিন মোটামুটি বৃষ্টি নামবে একটা ভাব, আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন এবং প্রচুর পরিমাণের বাতাস বইতেছে, মেঘাচ্ছন্ন আকাশ। এই মুহূর্তে আমার আব্বা তখন ঘরেই। এই মুহূর্তে দেখলাম কি, মানে ওই পাড় থেকে, মানে আমাদের আমি যে পাড়ে বসে আছি ওই পাশেই ওই গ্রাম থেকে, মানে গ্রাম বলতে ওইখানে একটা মানে কয়েকটা বাড়ি আছে, ওই দিকে একটা কে জানি বেরিয়ে আসছে। সম্ভবত অনেকে আসে যে ঘাটে পানি নেওয়ার জন্য বা কলসি দিয়ে পানি নেওয়ার জন্য অনেকে আসে। তা আমি এখান থেকে তাকে আসি। তো যখন বাতাস আইতেছে, প্রচণ্ড রকমের বাতাস, তাই দেখলাম যে ওই দিক থেকে মানে যিনি নামছে ওনার এখান থেকে প্রচুর গন্ধ আসতেছে, মানে স্মাইলটা অনেক ভালো, মানে একটা সেন্টের ভালো একটা ঘ্রাণ আসতেছে। তো এবার দেখলাম কি, উনি ওই দিক থেকে আস্তে আস্তে করে আমার দিকে আসতেছে। ওনার গায়ে একটা সাদা পোশাক ছিল, 3 পিসের মতো করে একটা পোশাক, মাথার মধ্যে ওড়না দেওয়া, খুব সুন্দর করে হেঁটে আসতেছে। মানে দেখে মনে হলো যে আমাকে দেখেই উনি মানে এদিকে আসতেছে। পরে আস্তে আস্তে আমার কাজ বরাবর আসছে, আইসা এখানে আমার দিকে তাকায় আছে, আমি তার দিকে তাকায় আছি এবং বৃষ্টি নামবে এরকম একটা ভাব, বাতাস, এবং বাতাসে তার শরীরের কাপড়গুলো মনে হয় যেন উড়ে যাবে। পরে আমি ওর দিকে তাকায় বললাম, বোন আপনি কি? পরে বলতেছে, আপনি কে, এত রাতেবেলা এখানে বসে আছেন? আমি বললাম, আমি বসে আছি, ভালো লাগতেছে না, আমাদের বাসায় তো এইটা ঘর, এইটাই দেখাই দিলাম হাত দিয়ে যে ওইটা আমাদের ঘর, এখানে আমার আব্বা আম্মা ভাই বোনরা থাকে, আমি তো ঘাটে ভিক্ষা করি। পরে বলে, ভিক্ষা করেন? আমি বললাম হ্যাঁ। তো এটা বলার পরে উনি তখন করলো কি, আমার পাশে বসে গেছে, এরকম মাটির মধ্যে বসে গেছে। এটা আমার কাছে খুব অবাক লাগলো যে যারে চিনি না জানি না হঠাৎ করে এসে আমার পাশে বসে গেল। এভাবে তো কোনোদিন কোনো মেয়ে আমার পাশে বসে নাই। এই জীবনে মনে হয় প্রথম কোনো একটা মেয়ে আমার পাশে এসে এভাবে বসে গেছে। পরে আমারে বলতেছে, কিছু খাইছেন? আমি বললাম যে খাইছি, তো বিকেলবেলা নাস্তা করছি। তো বলে, রাতে ভাত খাবেন না? আমি বললাম, রাতে ভাত খাবো, কিন্তু এখন তো আমার খিদা নাই, এখন বসে আছি, পরে খাবো, বাসায় গিয়ে তারপরে খাবো। বলে, আপনি যেখানে বসে আছেন আপনি তো হাঁটতে পারেন না। মানে ওই দেখছে আমার হাতের মধ্যে 2টা পিঁড়ির মতো আছে। তা বলতেছে, আপনি তো হাঁটতে পারেন না, এখানে যে বসে আছেন একটু পরে তো মুষলধারে বৃষ্টি নামবে, আর যখন বৃষ্টি নামবে তখন আপনি কিভাবে বাড়ি যাবেন? একটা কাজ করেন, এখনই বাড়ি চলে যান। আমি বললাম, আকাশ যখন অনেক বেশি কষ্ট পায়, আকাশে যখন অনেক বেশি পানি জমে যায়, তখনই সেটা বৃষ্টি হয়ে পড়ে। আসলে আমার বুকের ভিতরে খুব কষ্ট জমা আছে, তাই যার কারণে চাইতেছিলাম যে এখানে বসে বসেই একটু বৃষ্টিতে ভিজবো, মনটা যদি একটু পরিষ্কার হয়। তো তখন আমার মাথার মধ্যে জিনিসটা আসে নাই। মেয়েটা আমারে বলতেছে, তা আপনার ভিতরে তো লোভ কেন?
এই যে কথাটা বলছে, এই কথাটার ব্যাখ্যা আমি যদি তখন বুঝতাম, তখনই হয়তো অনেক কিছু ঘটে যেত, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। আমি বললাম, লোভ মানে কিসের লোভ? বলে, এই যে বৃষ্টিতে ভিজার লোভ। আমি বললাম, বৃষ্টিতে ভিজা কি আরও লোভ আছে নাকি? এর করে তার সঙ্গে কথা বলতেছে, কিন্তু বৃষ্টি আসতেছে না। মানে প্রচণ্ড বাতাস বইতেছে, এবং অনেক বাতাস হলে দেখবেন বৃষ্টি আসে না, বাতাসটা বৃষ্টিটাকে নিয়ে যায়, মানে মেঘটাকে নিয়ে যায়। পরে আমি এটারে বললাম, আপনি তো, আমি অনেক দিন ওখানে ভিক্ষা করি, বা অনেক দিন আমি এখানে এসে বসে, আপনি তো কোনো দিন দেখলাম না আপনার বাড়ি কোনটা। পরে বলে, দেখাইলাম না যে ওইটা আমাদের বাড়ি। আমি যে, আপনার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম সিরাজ মোল্লা। যখন বলে সিরাজ মোল্লা, তো সিরাজ মোল্লার তো আমি চিনি, উনি আবার অনেক মানে বাজারে মানে ঘাটে ওনার দোকান আছে, দোকান বলতে দোকান আছে, ভাড়া দিয়ে রাখছে, আবার উনি মোটামুটি ভালো টাকা পয়সার মালিক। তাই আমি বললাম যে, সিরাজ মোল্লার মেয়ে আপনি? বলে, হ্যাঁ। আমি বললাম যে, এই যে ভিক্ষুকের সাথে বসে আছেন, এটা যদি আপনার গ্রামের কেউ দেখে তাহলে কি আপনার মান সম্মান থাকবে? আপনার আব্বা এত বড়লোক, এত সম্মানিত একটা মানুষ, সে বাবার মেয়ে হয়ে আপনি একজন ভিক্ষুকের সঙ্গে বসে আছেন, সেটা কি দেখতে ভালো দেখায়? মেয়েটা তখন বলে, কি বলেন আপনি? আপনি ভিক্ষুক হয়েছেন তো কী হয়েছে? আপনি কি মানুষ নয়? আমি বললাম, মানুষ, কিন্তু ফকির মানুষ। এগুলো বলে তার সঙ্গে হাসাহাসি করতেছি। সেদিন আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললো। পরে বলে, আপনি কি প্রতিদিন এখানে এসে বসেন? আমি বললাম, হ্যাঁ, আমি প্রায় প্রতিদিনই শেষের যখন যাত্রী চলে যায়, ঘাটে কোনো যাত্রী থাকে না, আমি তখনই এখানে এসে বসি। পরে বলে, আচ্ছা আসেন, আমিও মাঝে মাঝে আসবো। এটা বলে মেয়েটা তখন উঠে চলে গেল। তো এই প্রথম কোনো একটা মেয়ে আমার পাশে বসে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে গল্প করলো। ভাই, আমার ভিতরটা খুব ভালো লাগলো, যে সত্যি মানে ভিতরে মনে হলো যে আমি নিজেকে এখন কেন জানি একটা মানুষ দাবি করতে পারি, যে হ্যাঁ, আমি একটা মানুষ, আমাকেও কারো ভালো লাগে। তো এইভাবে কথাবার্তা বলার পরে মেয়েটা চলে গেল। আমি তখন বাড়িতে চলে আসছি, মানে বাসায় চলে আসছি। এরপরে প্রতিদিনে আমি সময় করে ওখানে চলে যেতাম। মানে ওই জায়গাটা একটু নীরব ছিল, ওখানে মানুষ টানুষ যায় না খুব একটা। আবার এইটার পিছনেই কিন্তু আপনার শ্মশান ঘাট ছিল, আমি যেখানে বসতাম তার পিছনে শ্মশান ঘাট, এবং এই পাশে হচ্ছে বাজার। বাজার আবার মসজিদ টসজিদ সব কিছুই আছে, মন্দিরও আছে, মসজিদও আছে, কিন্তু শ্মশান ঘাটটা আমার পিছনেই। তো যার জন্য এই জায়গাটা খুবই নীরব থাকে, এবং এই জন্য এই জায়গার ভিতরে কেউ বেশি একটা চলাচল করে না, বেশি একটা আসে না। তো এর পরের রাতেও আমি একইভাবে ওই ঘাটে আবারও গেছি। পরের রাতে ঘাটে আবারও গেছি, ঘাটে গিয়া চুপচাপ বসে আছি ওইখানে। ওই দিনও মেয়েটা আসছে, এবং সে যে আসে এত দামি পারফিউম দিয়ে আসে, যেহেতু বড় লোকের মেয়ে, ওর বাবা তো সিরাজ মোল্লা খুব মানে বড় লোক মানুষ আমাদের এলাকাতে, এবং সেই হিসাবে বড় লোকের মেয়ে, তার পোশাক আশাক ভালো থাকবে, তার শরীরে সুন্দর স্মাইল আসবে, দারুণ ঘ্রাণ আসবে, এটাই তো স্বাভাবিক। তো এইভাবে আসে, গল্পগুজব করে, কথাবার্তা বলে, এবং তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার ভিতরটাও কেমন জানি খুব ভালো লাগে কাজ করে। মনে মনে চিন্তা করতাম, যদি সত্যি বড়লোক হইতাম, বা আল্লাহ যদি আমার টাকা পয়সা দিত, আমি সিরাজ মোল্লার এই মেয়েটার বিয়ে করতাম। তা আমি বুঝতে পারি, মানে আমি যে পঙ্গু, বা আমি যে হাঁটতে পারি না, আমি যে ভিক্ষা করি, এই মেয়েটা মূলত আমাকে একটু মানে সিম্প্রীতি বা মায়া দেখাচ্ছে আর কি। তার ভিতরে একটু মায়া জাগছে, আমি একজন ভিক্ষুক মানুষ, এই হিসেবে হয়তো একটু মায়া লাগছে। যার কারণে সে রাতের বেলায় যখনই আমার কাছে আসতো বা আমার দেখতে আসতো, ওই কিন্তু অনেক ভালো ভালো খাবার নিয়ে আসতো ওদের ঘর থেকে। ধরেন পিঠা, নাড়ু, সন্দেশ, তারপরে হরেন মিষ্টির হরেক রকমের খাবার, বা ফল ফলাদি, এগুলো প্রায় প্রতিদিনই নিয়ে আসতো, এবং আমাকে দিত, আমি খাইতাম। আবার আমি ওরা এটাও বলতাম যে, তুমি এগুলো মানে আপনি এগুলো কই পান, কোত্থেকে আনেন? পরে বলে, আমাদের ঘরে তো থাকে, আব্বা আনে সবসময় বাজার থেকে, থাকে, এই জন্য আপনার জন্য নিয়ে আসে। বলে, কেন আপনি আমার জন্য নিয়ে আসেন? পরে বলে, ভাইরে, আপনার একটু খাওয়াইলে ভাল লাগে, আপনি খাচ্ছেন, আমি দেখতেছি ভাল লাগতেছে, এই জন্য নিয়ে আসি। তা আবার এক কথার থেকে দুই কথা বলে কিন্তু রেগে যায়, মানে চোখ টোক লাল করে ফেলে। এই জন্য আমি খুব বেশি একটা বলি না। ও যেমনি কথা বলে, আমি তেমনি ওর সাথে সুর মিলিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। যাই হোক, এভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে প্রায় অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে ওর প্রতি তখন আমার খুব ভালো লাগা কাজ করে, মানে অনেক ভালো লাগা কাজ করে। তো অনেক দিন কাটার পর একদিনও আমারে বলতেছে, আচ্ছা আজিজ ভাই, আপনি যে ভিক্ষা করেন, আপনি চাইলে তো একটা দোকানও দিতে পারেন, কারণ ঘাটে তো অনেক মানুষের দোকান দেয়, মেয়েদের চুরির দোকান আছে, বা কসমেটিকের দোকান আছে, অনেকে অনেক রকম দোকান দেয়, আপনি তো চাইলে ঘাটে একটা দোকান দিতে পারেন। তা আমি তখন বললাম যে, আসলে ঘাটে যে দোকান দিব, ঘাটে দোকান দিতে হলে তো একটা পুঁজির দরকার, এবং এত টাকা আমি কই পাবো বলেন? পরে বলে, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলবো। আমি বললাম, বলেন। বলে, আমার কাছে কিছু জমানো টাকা আছে, এই টাকাটা আমি আপনাকে দিলে নেবেন? আমি তখন একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি বলি, কী বলেন আপনি? আমি ভিক্ষুক মানুষ, ভিক্ষা করি, আপনি আমার টাকা দিবেন ব্যবসা করার জন্য? বলে, হ্যাঁ, দিতেই পারি, কারণ ভিক্ষাটা আল্লাহর পছন্দনীয় না। এমনি বলে, ভিক্ষাটা আল্লাহর পছন্দ না, কোনো মানুষ ভিক্ষা করুক, এটা আল্লাহ চায় না। তো এই জন্য আমি আপনাকে টাকা দিব, আপনি ব্যবসা করবেন, ব্যবসা করে লাভ হলে আমার টাকা আমাকে ফিরিয়ে দিবেন। আমি বললাম, তো এই টাকার বিষয় যদি আপনার আব্বা সিরাজ মোল্লা জানে, আপনারা কি ঠিক রাখবে? পরে বলে, আব্বা জানবে কেমন করে, আপনি কি বলবেন? আমি যে, না, আমি তো বলবো না। তো বলে, আমিও তো আব্বাকে বলবো না।
আমরা যদি না বলি তা আব্বা জানবে কেমন করে? আপনি এই টাকাটা দিয়ে ব্যবসা করেন, কারণ টাকাটা তো আমার কাছে এমনিই পড়ে আছে, কোনো কাজে লাগতেছে না। আপনি ব্যবসা বাণিজ্য করলে দেখা যায় টাকাটা থেকে একটা লাভ আসবে, এতে আপনি চলবেন, আর মূল টাকাটা আমাকে দিয়ে দেন। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমিও রাজি হয়ে গেলাম এবং এরপরে মেয়েটা আমাকে অনেকগুলো টাকা দিল। এবং এই টাকাগুলো কীরকম ছিল জানেন ভাই? একেবারে নতুন, মানে কচকচা নোট ছিল, একেবারে এই নতুন টাকার বান্ডেল ছিল, মনে হয় যেন এইমাত্র ব্যাংক থেকে উঠে আনছে। তো টাকাগুলো আমাকে দিল এবং দেওয়ার পরে আমি বললাম এখানে কয় টাকা? পরে বলে গণি নাই, আপনি বাসায় নিয়ে গই নেন। তো আমি বললাম যে কী ব্যাপার, আপনি আমাকে টাকা দিয়েছেন, তো টাকা গুনে দিবেন না? আমি আপনার টাকা আবার ফিরে দেওয়া লাগবে না? বলে আপনি বাসায় নিয়ে গই নেন। বাসায় নিয়ে এসে গোনার পরে দেখলাম ওখানে প্রায় 1.5 লক্ষ টাকার মতো হয়েছে। তো 1.5 লক্ষ টাকা, 500 টাকার নোট, এরপরে আপনার ওই আরও নোট। ওই সময় 1000 টাকার নোটগুলো বের হয়নি, এরকম অ্যাভেলেবেল হয় না 1000 টাকার নোট, কিন্তু 500 টাকার নোট ছিল। তো 500 টাকার নোট পাইলাম, টাকাগুলো পাইলাম, এবং সব পাইয়া তখন আমি আস্তে আস্তে করে চিন্তা করতেছি আমি আসলে একটা ব্যবসা করব। আব্বার সঙ্গে তখন আমি আলোচনা করছি। আব্বা আমারে বলে এটা দোকান দিতে গেলে অনেক টাকা লাগবে, এই টাকা কোথায় পাবি? আমি আব্বারে বললাম যে আমার কাছে কয়টা টাকা আছে, আমি এই টাকাগুলো তোমারে দিলে তুমি হচ্ছে এখানে একটা দোকানের ব্যবস্থা করো, আমি দোকান চালাবো। এই ভিক্ষা করাটা আমার আর পছন্দ হলো না, ভিক্ষা করতে আমার ভালো লাগে না, আমার কাছে অনেক ছোট মনে হয়। আমার আব্বা বলে তুই আসলেই তো কথা ঠিক, কারণ ব্যবসা করাটা ভালো ভিক্ষার চেয়েও। তো আমার আব্বা তখন আমার বলে আমার কাছেও কিছু পুঁজি আছে, আমি আমার পুঁজিটাও তোরে দিব, তুই মিলে ওখানে দোকান দে। আমি আব্বারে বললাম যে না আব্বা, আপনার পুঁজি আমার দরকার নাই, আমার কাছে যা আছে মোটামুটি তা দিয়ে আমি দোকান চালাইতে পারবো। এই বলে আব্বার হাতে আমি তখন টাকাগুলো দিলাম। টাকাগুলো দেওয়া মাত্রই আব্বা খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ এইরকম নতুন টাকার নোট, নতুন টাকার বান্ডেল, এইটা তো আমার কাছে আসার প্রশ্নই আসে না। কারণ আমি ভিক্ষা করি এবং ভিক্ষা করে যা পাই তার বেশিরভাগই আব্বা নিয়ে যায়, আমার কাছে তেমন কোনো টাকা থাকে না। আর যদিও আমি রাখি তাহলেই তো ছিঁড়া বিড়া বা 10 টাকা 5 টাকার নোট হবে, কিন্তু এইভাবে 1000 টাকার ভান্ডিল, মানে এরকম 500 টাকার নোটের ভান্ডিল, এটা তো আমার আব্বার কাছে একটু অবাক লাগছে। তো আমার আব্বা বলে এই টাকাগুলো তুই কোত্থেকে আনছিস? আমি বলছি আব্বা যে কেউ হোক আমি আনছি, তো তুমি এটা নিয়ে দোকানটা শুরু করো, কথা বাড়াইও না। তো মাও তখন সাপোর্ট দিল যে তুমি ওর সাথে তর্ক করতেছো কেন, যে থেকে পারে আনছে, ও তো চুরি করে নাই, তা তুমি দোকান দাও। আমার আব্বা তখন এই টাকাগুলো দিয়ে আস্তে আস্তে করে ঘাটের মধ্যে আমার একটা মুদির দোকান দিয়ে দিল। তো মুদির দোকান দিছে পরে আমি তখন মুদির দোকানে বসি। ওই সময়টাও কিন্তু রাতের বেলায় আমি দোকান বন্ধ করে ঘাটে চলে যাই, ঘাটের ওইখানে যাই এবং গেলে পরে আমি বসে বসে এই ওর সঙ্গে মানে কথা বল, নাম ছিল পারুল, এই পারুলের সঙ্গে কথাবার্তা বলি, মানে খুব ভালো লাগে। আমি তখন বুঝতে পারি যে পারুল মনে হয় আমাকে ভালোবাসে, আর আমারও মনে হয় যেন আমিও পারুলকে ভালোবাসি, এরকমটা মনে হয়। কিন্তু মুখে কখনো কেউ কাউকে ভালোবাসি কথা বলা হয়নি, মানে কেউ কাউকে বলে নাই। না বলার পরে এবার এরকম করেই ধরেন আপনার সময়গুলো কাটতেছে, দিনরাতগুলো কাটতেছে, কাটতে কাটতে আমার কিন্তু ব্যবসায় লাভ হইতেছে, প্রচুর লাভ। যেহেতু আমাকে ভিক্ষা করতাম, এখন ধরেন আর ভিক্ষা করি না, তো ভিক্ষা না করে যেহেতু দোকান দিছি, মানে অন্য দোকানে কাস্টমার না গিয়া কাস্টমার আমার দোকানে আসে, আমার দোকান থেকে মাল কেনে। এবং শুধু মাল কেনে না, ধরেন 10 টাকা 5 টাকা, অনেক সময় দেখা যায় খুচরা টাকা থেকে যায়, আমার বলে যেটা আজিজুল তুমি রাইখে দাও, ওইটা দেওয়া লাগবে না। কারণ যেহেতু আমি ভিক্ষার পেশা থেকে একটু ভালো কাজ করতেছি, সবাই আমাকে সাহায্য সহযোগিতা করে। তো এতে দেখা যায় যে আমার ইনকামটা অনেক ভালো হইতেছে। এবং সেই টাকা থেকে আমি তখন আস্তে আস্তে করে করলাম কি, এটা করে আস্তে আস্তে করে আমি সেই জায়গার মধ্যেই ধরেন আরও কিছু মানে মালামাল উঠালাম। প্রায় 6 মাসের মধ্যে আমার ব্যবসা তখন চাঙ্গা হয়ে গেছে। তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই 6 মাসের মধ্যে আমি প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করে ফেলি। ওই সময় কিন্তু 1 লাখ টাকার ভালো দাম আছে, এবং ভালো দাম আছে যেই মাল ধরেন আপনার এই ঘাটে কারো দোকানে পাবেন না, আপনি আমার দোকানে পাবেন। এবং আমি তখন কি করতাম, আমার আব্বা যেহেতু নৌকা চালাইতো, ওই পার থেকে আব্বা তখন চানাচুরের বস্তা, বিস্কিটের বস্তায় বস্তায় নিয়ে আসতো। এবং এই পারে আনলে আমি আর আমার যেহেতু ছোটো ভাই ছিল, ছোটো দুটা বোন ছিল, তারা সবাই মিলে এগুলো প্যাকেট করতাম। এবং প্যাকেট করে করে গ্রামের অনেক ছোটো ছোটো দোকান আছে, দেখবেন গ্রামের ভিতরে অনেক ছোটো ছোটো দোকান আছে, ওই দোকানদারগুলো তখন আমার এখান থেকে পাইকারিতে মাল নেওয়া যাইতো। তো আমি যখন বস্তায় কিনে আনতাম তখন অনেক কম হইতো, আর এরকম প্যাকেট করে করে যখন পাইকারিতে বিক্রি করতাম, এক একটা বস্তাতে আমার অনেক টাকা লাভ আসতো। দেখা যায় যে অল্প সময়ের ভিতরে আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করে ফেলি, এবং আমার আয় ইনকাম প্রচুর বেড়ে যায়। প্রায় 6 মাসের মধ্যেই আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি পারুল থেকে যেই টাকাটা আনছি আমি ওই টাকাটা পারুলকে ফিরিয়ে দিব। ওই সময় কিন্তু ফারুলকে আমার এতটা ভালো লাগতো, মানে আমার কেন জানি মানে মন চায় তারে বলেই বসে যে তুমি আমার বিয়ে করে ফেলো। আর মেয়েটাও দেখতে পাই এতই সুন্দর ছিল, যা আপনি মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না যে মানুষ এত সুন্দর হতে পারে। তো আমি তখন ফারুলকে বললাম, টাকাটা জোগাইছি, 1.5 লাখ টাকার মতোই জোগাই বললাম যে ফারুল, আমার তো পুঁজিটা উঠে গেছে, আমার টাকাটা হয়ে গেছে, আমি এই টাকাটা তোমাকে দিয়ে দিতে চাই, অ্যান্ড তুমি কি বলো? পরে ও আমারে বলে যে টাকাটা আমারে দিয়ে দিবা। আমি বললাম হ্যাঁ, টাকাটা তোমারে দিয়ে দিব, আমার তো লাভ হয়েছে, এখন টাকাটা তুমি নিয়ে যাও।
ওই দোকানে আমারে বলে যে তোমাদের মসজিদে তো ঘাট নাই, মানে ঘাট বলতে আমরা যে মসজিদের লোকেরা যে অজু করে অজুর এখানে একটা অজুখানা নাই, মানে নামাজ মসজিদের অজুখানা নাই। পরে আমারে বলতেছে তোমাদের তো অজুখানা নাই, তুমি টাকাটা দিয়ে একটা অজুখানা বানিয়ে দাও। পরে আমি বললাম যে না তুমি এটা কী বলতেছো পারুল, আমি তোমার টাকা খাবো নাকি? তুমি আমার টাকা দিছো, তোমার টাকা তো আমি আর খাবো না, তোমার টাকা আমি তোমাকে দিয়ে দেবো, তোমার টাকা তুমি নিয়ে যাও। আমি তোমার টাকা দিয়ে কি করব? আমি এখানে ঘাট বানাবো না, তোমার টাকা নিয়ে যাও, যদি আমার কাছে কখনো টাকা হয় তুমি যেহেতু বলছো আমি এখানে একটা ঘাট বানাই দেবো। ও বলে না এই টাকাটা তো আমার লাগবে না, এটা তো আমার কাছে পড়েই আছে এবং টাকাটা আমার কোনো দরকার নাই, তুমি যদি এটা দিয়ে একটা ঘাট বানিয়ে দাও তাহলে আমার কাছে অনেকটা ভালো লাগবে, যে মানুষ এই ঘাটে আসবে, অজু করবে, নামাজ পড়বে, তুমি একটা ঘাট বানিয়ে দাও। তো ওর কথা মতো তখন আমি এই টাকাটা দিয়ে ওখানে একটা ঘাট বানিয়ে দিলাম। একটা ঘাট বানাইছি এবং ঘাট বানানোর পরে, ঘাট বলতে অজুখানার জন্য একটা ব্যবস্থা করছি। তখন দেখা গেল যে এই বাজারের মধ্যে আমার সুনাম আরও বেড়ে গেছে। এই মানে আজিজুল এত টাকা খরচ করে এখানে ঘাট বানিয়ে দিছে, মসজিদের ঘাট বানিয়ে দিছে, এখন মানুষ নিবৃত্ত উজু করতে পারতেছে, নামাজে যাইতেছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে তখন আমি একেবারে মানে ভালো একটা অবস্থানে চলে গেছি। তখনই তারা সবাই মিলে করলো কি, আমার বলতেছে আমার মেম্বার ইলেকশনে খাড়া করাইবে, মানে মেম্বার ইলেকশনে ধারকে সামনে মেম্বার ইলেকশন। আমি বললাম যে না রে ভাই, আমি মেম্বার ইলেকশন করবো না, আমি মেম্বার হবো না। ওরা সবাই মিলে আমার চাইপা ধরছে যে না আজিজুল ভাই তুমি মেম্বার হবা, তুমি মেম্বার হবা। তা আমার তো পাই নাই রে ভাই, আমি মেম্বার হবো কেন? আমি তো হাঁটতেই পারি না। আমি বললাম দেখে শুনে একটা ভালো মানুষের মেম্বার বানান, যিনি হাঁটতে পারে, চলতে পারে। আমি তো পঙ্গু মানুষ ভাই, আমারই তো মানুষ টানা লাগে, আমি কি মেম্বার হবো? না, সবাই বলে তুমি মেম্বার হলে তুমি সৎ লোক হবা, তুমি ভালো লোক হবা, এই আমার মেম্বারে দাঁড়া করাই দিল। তাই আমি পারুলকে বললাম যে পারুল এমন এমন ঘটনা, তো সবাই আমার বলতেছে আমি নাকি মেম্বার হবো, আর আমি কী করবো? ও বলে হও না, হইবা তো, তুমি পাশ করবা। এই মেম্বার ইলেকশনে তখন দাঁড়ায় গেলাম এবং আলহামদুলিল্লাহ বিপুল ভোটে আমি তখন পাশ করে গেছি মেম্বারিতে। বিপুল ভোটে পাশ করছি এবং যেদিন আমি পাশ করছি তার 2 দিন পরে এই পারুলের সঙ্গে তার 2 দিন পরে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি পারুলে বলবো যে আমি তোমার বিয়ে করবো আর তুমি তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলো। তখন তো ধরেন আমার টাকা টুকার কোনো অভাব নেই, অগাধ টাকা টুকা আছে এবং আবার নিজে নিজে ধরেন আপনার জায়গা জমি একটু একটু কিনছি, এখন বর্তমানে রানিং মেম্বারও হয়েছি। তাহলে এখন পারুলের বাবা সিরাজ মোল্লার সাথে মোটামুটি আমার একটা মানে অবস্থান তৈরি হয়েছে। সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমি পারুলটা আমি কথাটা বলবো, পারুল মানে আমার কথাটা শুনবে। এটা আমার মেম্বারি মানে পাশ করা 2 দিন পরেই। তো 2 দিন পরে যখন ঘাটে ওর সঙ্গে দেখা করতে গেলাম, তো দেখা করতে যাওয়ার পরে ওই দিনের মনটা অনেক খারাপ ছিল। আইসা আমারে বলতেছে আজকে আমি বেশি সময় দিতে পারবো না, আমার নানি অসুস্থ, আমি সকালে নানির বাড়িতে যাব। আমারে বলে, আমি তখন বললাম যে সকালে নানির বাড়িতে যাই, বা বলে হ্যাঁ আমি সকালে নানির বাড়িতে যাবো, আমার শরীর ভালো না, আমি নানির বাড়িতে যাব, আমার নানুর শরীর খারাপ। তাই আমি বললাম যে তোমার নানির শরীর খারাপ, তা তুমি নানির বাড়িতে যাবে, আচ্ছা ভালো কথা। তো আজ আমি আর কথা বাড়াইলাম না, যেহেতু নানি বললাম যে আসবা কবে, বলে 2 দিন পরে চলে আসবো। এই 2 দিনের কথা বলে পারুল তখন চলে গেছে ও নানু বাড়িতে। এই 2 দিন তো আমি আর ওর কাছে যাইনি। এবার মেম্বার হওয়ার পরেই আবার প্রচুর পরিমাণে আমাদের এলাকাতে মেম্বার মানেই কিন্তু আপনার 20 টাকার মালিক। চেয়ারম্যান এত টাকা কামাইতে পারে না, মেম্বারে যা কামায়। কারণ আমাদের এখানে রেশনের সিস্টেম আছে বা এই ঘাটের কাজ তো প্রচুর কাজ আসে এবং সেটা হচ্ছে সরকারের কাছ থেকে লিস্ট নেওয়া হয়, এগুলো সব মেম্বারদের ভাগ বাটোয়ারা হয়। আমার কাছে তখন ভাই ভালো টাকা আসতে শুরু করলো। এই করে প্রায় 2 দিনের মতো কেটে গেল। কেটে যাওয়ার পরেও পারুল আর 2 দিন পরে আসলো না। তো আমার তো আর ওর সঙ্গে শুধুই এরকমই দেখা হইতো, এখানে ঘাটে যাইতাম, দেখা করতাম, এইটুকুই। আর তো ওর সঙ্গে আমার দেখা করার অন্য কোনো সুযোগ নাই। তো ওর বাড়িতে কখনোই যাই নাই বা ওর আব্বার সঙ্গে এই বিষয় নিয়ে কখনো কথা বলি নাই। তবে মাঝে মাঝে মনের মধ্যে একটা জিনিস কাজ করতে কি জানেন, যে এই যে মেয়েটা আমার সঙ্গে কথা বলে, এই ঘাটে আইসা বা ঘাটে বসে আমার সঙ্গে কথা বলে, আজ পর্যন্ত আজকে এতগুলো বৎসর ওর সঙ্গে আমার সম্পর্ক, এতগুলো বৎসর ওর সঙ্গে আমি কথা বলি, এই ঘাটের মধ্যে কোনো একটা মানুষকে দেখবে না, মানে আজ পর্যন্ত কোনো একটা মানুষ ওরে দেখে নাই যে ঘাটে যে ওর সঙ্গে কথা বলে আমাদের মাঝে এত প্রেম ভালোবাসা, এটা কেউই কোনোদিন দেখে নাই। তো 2 দিনের জায়গায় 6 দিন কেটে গেছে, সপ্তাহখানি কেটে গেল। আমি প্রতিদিন ওখানে গিয়ে বসে থাকি, পারুল আসবে, পারুলের সাথে গল্প করব, প্রেম করব, রোমান্স করব, পারুল আসবে। কিন্তু ভাই পারুল তো আর আসে না, পারুল আর আসে না, আর আসে না। আমার তখন ভাই 15 দিন কেটে গেছে, তখন মনটা আর সহ্য করতে পারি না। 15 দিন কেটে যাওয়ার পরে একদিন এই পারুলের বাবাই আপনার এই মোল্লা সাহেব আমার দোকানে আসছিল একটা কাজের জন্য, আমার কাছ থেকে একটা কাজের অনুমতি নেবে, একটা কাজ করবে ঘাটের মধ্যে, উনি আসছে। আসার পরে আমি তখন বললাম যে ঠিক আছে কাকা, সমস্যা না, আপনি কাজটা করবেন, কিন্তু কাকা একটা কথা জিজ্ঞেস করতাম। বলে হ্যাঁ বাজান বলো। আমি বলে আপনার শাশুড়ি এখন কেমন আছে? তো বলে আমার শাশুড়ি? কোন শাশুড়ি? আমি বললাম কোন শাশুড়ি মানে আপনার শাশুড়ি, মানে আপনার শাশুড়ি অসুস্থ? বলে আমার শাশুড়ি অসুস্থ? তুমি এটা কী বলো? আমি বললাম তা আপনি শাশুড়ি অসুস্থ না? বলে আমার শাশুড়ি মারা গেছে আজকে 6 বছর, তুমি কি বলো আমার শাশুড়ি অসুস্থ? আমি বললাম মানে আপনার শাশুড়ি মারা গেছে আজকে 6 বছর? উনি বলেন আজকে তো 6 বছর আমার শাশুড়ি মারা গেছে।
তাই আমি বললাম, আপনি শাশুড়ি অসুস্থ না? বলে না। তখন আমি পারুলের কথা বলতে সাহস পাচ্ছি না। হঠাৎ করে ভাই হাতে টাকা হয়েছে, কিন্তু আমি তো ছিলাম ভিক্ষুক। এখন এই আপনার সিরাজ মোল্লার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে যে কথা বলতেছি এটাই তো আমার কাছে অনেক কিছু। তার মেয়ের কথা কেমনে জিজ্ঞেস করে? তা আমি আর তার মেয়ের কথা কিছু জিজ্ঞেস করি না। না করার পরে ওই দিন রাতের বেলায় বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার ছোটো বোনটা আবার আমার একটু বুঝতে আমার ছোটো বোনের সাথে সম্পর্ক ভালো। ছোটো বোনেরে পরের দিন সকালবেলা পারুলদের বাড়িতে পাঠাইলাম। তাই পারুলদের বাড়িতে পাঠাইলাম যে ওর মানে বাড়িতে আছে কিনা এটা খোঁজ খবর নেওয়ার জন্য। আমার বোন ওই বাড়িতে গেছে এবং ওই বাড়িতে গিয়ে আমার বোন আমার দোকানে এসে বলতেছে, ওই সময় কিন্তু আমার ডিলার হয়ে যায়। আমি বিভিন্ন ধরনের আপনার তেলের ডিলার, এরপরে মালের ডিলার, বিভিন্ন ধরনের ডিলারশিপের ব্যবসা আমি তখন করতাম। তখন আমাদের এলাকার চেয়ারম্যানের যেই টাকা ছিল, আমার চেয়ারম্যানের যে পাওয়ার ছিল, আমার পাওয়ার তার থেকেও বেশি ছিল। আমার টাকা মানে আপনার চেয়ারম্যানের থেকেও বেশি ছিল। এবার কি হইলো, আমার বোন আমার দোকানে এসে বলতেছে, ভাইয়া তুমি আমার কোন বাড়িতে পাঠাইছো? আমি বললাম, কোন বাড়িতে? মানে তোমার এই সিরাজ মোল্লা বাড়িতে পাঠাইছি। বলে, সিরাজ মোল্লার তো কোনো মেয়ে নাই। তুমি আমার কি বলো, সিরাজ মোল্লার মেয়ে পারুলের খবর নিতে পাঠাইছো? আমি তো খোঁজ খবর নিয়েছি, তার তো কোনো মেয়ে নেই, তার তো 3 ছেলে। আমি বললাম, এটা তুই কী বলিস, তার কোনো মেয়ে নাই? বলে, না ভাইয়া, তার তো কোনো মেয়ে নেই, তার ছেলে হচ্ছে 3টা। তুমি আমার কোথায় পাঠাইছো? তখন আমি মনে করলাম যে পারুল মনে হয় তাহলে আমার মিথ্যা কথা বলছে। পারুল মনে হয় আমার মিথ্যা কথা বলছে, এটা মনে হয় তাহলে পারুল মিথ্যেই বলছে। আমার কাছে তাহলে মনে হয় পারুলের বাড়ি অন্যটা হবে, ও হয়তো সিরাজ মোল্লার কথা বলছে। এইবার আমি মন্দে করে ওরে এই পাড়াতে খুঁজতে শুরু করছি। এইখানে ওইখানে, এই জায়গায় ওই জায়গায়, বিভিন্ন জায়গায় আমি তখন খুঁজতেছি, কিন্তু আমি তখন আর পারুলে খুঁজেই পাই না। পারুল নাই, পুরা পারুল উধাও হয়ে গেছে। কিরে, একটা মানুষ হঠাৎ করে এভাবে উধাও হয়ে গেল, কই গেল, তারে আর কোথাও খুঁজে পাইতেছি না। এবার আমি আস্তে আস্তে করে আমার বোনের দিয়ে সেই বাড়ির মধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করছে যে এই বাড়ির মধ্যে পারুল নামের কে আছে, পারুল নামের কোনো মেয়ে আছে কিনা। আমার বোন খণ্ড খণ্ড করে পুরা বাড়িতে একরকম ও খোঁজ খবর নিয়ে দেখছে যে ওই বাড়িতে পারুল নামের কোনো মেয়ে নাই। এই বাড়িতে পারুল নামের কোনো মেয়ে নাই এবং ওই বাড়িতে হাতে গোনা 2টা মেয়ে আছে। যুবতী, আমি যে বয়সী বললাম ওই বয়সী 2টা মেয়ে আছে, কিন্তু 2টা মেয়ের নাম পারুল না। তখন আমার মনের ভিতরে ঘটকা লাগলো যে মনে হয় এই 2টা মেয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলছে। এদের মধ্যে দুজনের মাঝে কারণ মনে হয় পারুল আছে। আমি নিজেই ওই এলাকার লোক দ্বারা ওই 2টা মেয়ের দেখতে পর্যন্ত গেছে বাড়িতে, দেখলাম যে না, 2টা মেয়ে পারুল না, কারণ এটা পারুলের চেহারা না। আমি তখন অবাক হয়ে গেলাম, তাহলে পারুল কোথায় গেল? আমি যে পারুলের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বসে এখানে কথা বলতাম, এটা তো আর 1 দিন 2 দিনের কথা নয়, মাসের পর মাস, বছরের পর বছর আমি ওর সঙ্গে কথা বলতাম। ব্যবসার জন্য টাকা দিল, মেম্বার ইলেকশনে সাহায্য করলো, বিভিন্ন জায়গায় ও আমারে এত হেল্প করলো, এত কিছু করলো। এখনও হঠাৎ করে কোথায় চলে গেল? নিজের মনটারে আর কোনোভাবেই ভাই বুঝাইতে পারি না। কলিজার মধ্যে খুব ব্যথা অনুভব হচ্ছে তখন। কি ব্যাপার, তাহলে পারুলকে আমারে ধোকা দিল? তাহলে পারুল কে? এবং এই জায়গাটা এরকম একটা জায়গা যে এই জায়গায় এই পাড়ার মানুষ ছাড়া অন্য কোনো পাড়ার মানুষ আসার প্রশ্নই আসে না। এরপরে আমি আরেকটা বিষয় চিন্তা করলাম যে পারুল এখানে কারো বাড়িতে বেড়াইতে আসছে কিনা, বেড়াইতে আইসা হয়তো আমার সাথে দেখা করছে। এই জন্য আমি প্রতিটা বাড়িতে কথা বলি যে আপনার কারো বাড়িতে কোনো মেহমান এসে 1 বছরের মতো ছিল কিনা, 1.5 বছরের মতো ছিল কিনা। এরা প্রত্যেকেই বলতেছে যে না, কেউ এখানে বাড়িতে এসে 1-1.5 বছরের মতো তাদের বাড়িতে কোনো মেহমান আসে না এরকম। এর ভিতরে আমার হঠাৎ করে মনে হলো, হাই রে, পারুল তো আমারে বলছে যে তোমার এত লোভ কেন? আমি যে ওই যে আপনার রাজার ভিটাটা ভাঙতে গেছিলাম, তখন তো আমারও নিজেই বলছে যে তোমার ভিতরে এত লোভ কেন। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে পারুল তাহলে এটাও জানলো কেমনে। এবার আমি বিভিন্ন হুজুর, কবিরাজ এখানে সেখানে যাতায়াত করতে শুরু করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কথা বলতেছি, এবং সবাই তখন আমার একটা কথাই বলতেছে যে না, কেউ একজন এক ধরনের কথা বলে। আমি পারুলের কোনো সন্ধান পাই না। আমার তখন ব্যবসা বাণিজ্য প্রায় একেবারে লাটে ওঠার মতো অবস্থা। ব্যবসা বাণিজ্যের প্রতি কোনো মনোযোগ নাই। এবং আমি তো জেনেই গেছি যে নাসির মানে আপনার সিরাজ মোল্লার মেয়ে না পারুল। এখন পারুলের কোনো অস্তিত্ব আমি আর পাই না। রাতের পর রাত আমি ওই জায়গার ভিতরে আপনার একটা ঘাটটার মতো করে বলছি, মানে আপনার ওই যে শোয়ার জন্য কক্সবাজারের আপনার যে টুলগুলো পাবেন শোয়ার জন্য যে খাটগুলো হয়, এইরকম খাট বিছিয়ে দিলাম। সারা রাত ওখানে বসে থাকি, সারা রাত ওই জায়গায় বসে থাকি। এদিক দিয়ে মা, তারপর যারা আছে সবাই কান্নাকাটি করে যে তুই এখানে বসে থাকিস কেন, তোরা আমরা বিয়ে শাদী করাবো, তুই বিয়ে শাদী করবি না। আমি বিয়ে শাদীও করি না, তখনও কিন্তু আমি পঙ্গু, আমি বিয়ে শাদী করি না, আমি ওখানেই বসে আছি। এইভাবে প্রায় আনুমানিক আমার একটা ধারণা আর কি 7 থেকে 8 মাস পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে আমার এখানে পারুলের সঙ্গে দেখা। এবং দেখা বলতে কীরকম দেখা আমি আপনাদের বলি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি এখানে বসে আছি, তখন মধ্যরাতের কাছাকাছি ও আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে।
তো আমি তো ওর দিকে তাকাইলেই বুঝি, ওর হাঁটাটা দেখলে আমি বুঝি যে এরকম করে হাঁটে। ওরে দেখে আমি তখন মানে আমার তো পা নাই, পা তো পঙ্গু, ওইখান থেকে লাফ দিছে। লাফ দিয়ে আমি পারুল রে বলে দিছি চিৎকার। আমার দিকে তাকাইছে, তাকায় আসছে, আইসা ও নিজে আমার হাতে ধরে, মানে ও নিজে আমার পুরোটা বডিতে ধরে আমাকে খাটে বসাইছে। বসানোর পরে আমি বললাম, পারুল তুমি কই যাও? পরে আমারে বলে, আমাদেরকে এমনি তাকায় আছে। আমি বললাম, তুমি কই যাও? পরে হাসে। তো আমি তখনও বুঝতে পারি না যে ও আসলে কে, বা এরকম যে হাসতেছে আমার মাথায় তখনও আসতেছে না যে পারুল তুমি কে, তুমি কই যাও, তুমি কই ছিলা, তুমি না বললা তুমি সিরাজ মোল্লার মেয়ে, তুমি তো সিরাজ মোল্লার মেয়ে না, তুমি এই পাড়ার কেউই না, তুমি কে? পর আমার দিকে তাকায় দেখে তখনও হাসতেছে, হাসে। হাইসা বলে, এখন তো তুমি কোটি টাকার মালিক, তুমি মেম্বার, তোমার অনেক টাকা, তোমার কোনো কিছুর অভাব আছে? তোমার অভাব খালি একটাই, তোমার 2টা পা নষ্ট, তোমার 2টা পায়ে সমস্যা, এইটাই তো, তোমার তো আর কোনো সমস্যা নেই। আমি বললাম, না আমার আর কোনো সমস্যা নেই, আমার তো 2টা পায়ে সমস্যা, আমার আর কোনো সমস্যা নেই। ওই তখন করলো কি, আমারে এরকম একটা তেলের বোতল দিল, তেলের মতোই করে একটা সীসা দিল, দিয়া বলল যে এইটা পানির সাথে, গরম পানির সাথে মিক্স করবা, করে 2 পায়ের মধ্যে ডলবা, 1 সপ্তাহ তোমার পা ভালো হয়ে যাবে, তোমার পা ভালো হয়ে যাবে। এই কথা বলা মানে যে পারুল তুমি কে, তুমি কে? এই তুমি কে 1বার 2বার 3বার বলছি, ও তখন উইঠে একটা দৌড় দিছে। 3বার বলার পরে এই উইঠে একটা দৌড় দিছে, এবং একটা দৌড় যে দিছে, দৌড় দিয়ে ওই দিকে চলে গেছে, মানে ঘাটের দিকে চলে গেছে। আর পিছন থেকে আরও 3টা পোলাপাইন আসছে আমাদের এলাকারই, দৌড়ে আসছে, এসে বলতেছে ভাই এদিকে একটা মেয়ে গেছে আমারে বলে। আমি তখন ওদেরকে দিলাম তোমাকে, এই তোরা কে? আমি যেহেতু মেম্বার সেই এলাকার, এই 3টা পোলাপাইন আমার দেখে তখন পিছনের দিকে দৌড় দিছে, আর কথা বলে না, চলে গেছে। তো এখন এই পোলাপাইনগুলো বা কোত্থেকে আসলো, পারুলো বা এখান দিয়ে দূর দিয়ে কেন চলে গেল, আর আমার হাতে এটা কী দিয়ে গেল? বিশ্বাস করবেন না ভাই, রাতের বেলা ঘরে গিয়া সঙ্গে সঙ্গে মায়ের বললাম গরম পানি করেন, গরম পানি দিয়া আমি যখন 2টা ডলা মারলাম আমার পায়ের ভিতরে, আমার কাছে মনে হচ্ছে যেন পায়ের ভিতরে বোধ খুঁজে পাইতেছে। মানে এই প্রথম আজকে এত বৎসর পরে আমার কাছে মনে হয় যে আমি যে পায়ে ধরছি কিছুটা আমার অনুভব হইতেছে। মাত্র 4 দিন এই তেলটা গরম পানির সঙ্গে মেসেজ করে আমার মা আমার পায়ে মাখছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন পুরো দৌড়াতে পারি, মানে আমার পা পরিপূর্ণভাবে ভালো হয়ে গেছে। 4 দিন পরে আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে যে 3টা পোলাপাইন, এই 3টা পোলাপাইনটা ঢাকাইছি, আমাদের এলাকারে ছিল, ঢাকাইছি। ঢাকায় বললাম যে তোরা এই যে মেয়েটারে দৌড়ে এলি, এটা কে ছিল? পরে বলে ভাই ওগুলা আবার নেশা করে। পরে বলে ভাই আমরা তো ঘাটে নেশা করতেছিলাম, তো দেখলাম একটা সুন্দর মেয়ে আমাদের সামনে দিয়ে হাইটা গেছে, এবং হাইটা গেছে, আমরা দৌড়াইতেছি, মেয়েটা হাঁটতেছে, আমরা এটা ধৈর্য পাই নাই, এবং দেখলাম এদিকে চলে আসছে। তো পারুল কিন্তু এখানে আমার সঙ্গে বসে অনেকক্ষণ ধরে কথা বলছে, কিন্তু পোলাপাইনগুলো আমারে বললো যে তারা নাকি পারুলের পিছিয়ে পিছিয়ে আসছে। তো পারুলের পিছনে পিছনে যদি আসে, তাহলে পারুল যে এতক্ষণ আমার সঙ্গে কথা বললো, এটা কীভাবে কি? আমি তখন আর এটা কোনোভাবে মিলাইতে পারি, তখন কিন্তু আমি পরিপূর্ণভাবে দৌড়াইতে পারি, হাঁটতে পারি, আমার সম্পূর্ণ পা ভালো হয়ে গেছে। এইবারই প্রথম আমি এই বিষয়টা আমার মার সঙ্গে শেয়ার করি, আজকে এত বৎসর পরে, ঘটনার এত বৎসর পরে আমি মায়ের বললাম যে মা আমার সঙ্গে তেমন একটা ঘটনা ঘটছে। আমার মা তখন বলতেছে, আরে বাবা এটা তো তাইলে পড়ি। আমি বললাম কী বলো তুমি, এটা পড়ি? মা বলে হ্যাঁ এটা তো পড়ি, এটা তো তাইলে পড়ি। এবার আমার আব্বা শুনেও আব্বাও বলতেছে এটা পড়ি। আব্বা আম্মা কেন বলতেছে, আমার আব্বাও বলে যে এর আগেও নাকি এখানে এরকম আরেকটা লোকে একটা পড়ি নাকি সাহায্য করছিল, মানে ওই রকম একটা লোকে, মানে অত বড় সাহায্য করে নাই, তবে একটা লোকেরা নাকি সাহায্য করছে পড়ি, এই লোকটাও নাকি এখন অনেক বড় টাকা পয়সার মালিক হয়ে গেছে। এবং এই জায়গাটার মধ্যে আমার আব্বা বলে এই জায়গার মধ্যে একটা পড়ি আছে, একটা ভালো পড়ি আছে এই জায়গায়, এটা সবাই জানে। এবার যখন আব্বাও বলছে আম্মাও বলছে, তখন আমি নিয়মিত ওখানে বসে আছি, নিয়মিত এই জায়গার মধ্যে বসে আছি, তখন আমি আর এখান থেকে সরি না। আব্বা মা যেহেতু বলছে এখানে একটা পড়ি আছে, তাহলে ওইটা পড়ি, পারুল হচ্ছে একটা পড়ি, ও আসবে আমার কাছে, আমি ভাই এই জায়গা থেকে সরি না। এই জায়গার মধ্যে বসে আছে, আব্বা আম্মা বলে তুই এরকম পাগলামি করিস না, তোরে আমরা বিয়ে শাদী করাই দিব, তুই একটু ইয়াতে। আমি বিয়ে শাদী করবো না, আমার কথা হচ্ছে আমার পারুল ডে লাগবে, আমি পারুল ডেই বিয়ে করবো, এছাড়া আমি বিয়ে করবো না। ভাই মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাইতেছে, আমার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, আমি আর বিয়ে করি না, পারুল ডেও আর দেখি না। হুজুর, কবিরাজ, তান্ত্রিক কোনো কিছু বাদ রাখি নাই। আমার মতে আমি অনেক টাকা নষ্ট করছি শুধু পারুল ডে পাওয়ার জন্য। কত হুজুরে তাবিজ দেয়, পানি পড়া দেয়, এই দেয় সেই দেয়, কিন্তু পারুল আর আমার জীবনে আসে না, আমি আর পারুল ডে পাই নাই। পারুলের আমি পাইলাম না, আমি টাকা পয়সা কুচু পাতার মতো টাকা পয়সা খরচ করতেছি পারুলের জন্য, কিন্তু পারুলের কোনো অস্তিত্ব আর আমার জীবনে নাই, আমি আর পারুলটা পাইলাম না। এবং এভাবে পারুলকে না পেয়ে একটা পর্যায়ে আমি মানসিকভাবে আরও দুর্বল হয়ে গেছি। আব্বা আম্মা তখন চিন্তা করতেছে এভাবে তার চলা যাবে না, আমাকে বিয়ে করাইতে হবে। আমার আব্বা আম্মা দুজনেই বলছে তুই বিয়ে কর, বিয়ে না করলে তোর অবস্থা আরও খারাপ হয়ে যাবে, তুই বিয়ে কর।
তা বিয়ে করব না শেষ পর্যন্ত আব্বা আম্মা চাপে পড়ে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে বিয়ে করব। মানে ওনাদের চাপ আর নিতে পারতেছি না, একরকম তাদের চাপ সহ্য করতে না পেরে আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে বিয়ে করব। এবার আব্বা আম্মা করলো কি, আমাকে একটা বিয়ে করাই দিল। যেদিন রাতে বিয়ে করাইলো সেদিন রাতের ঘটনা আপনাকে বলি। যে রাতে আমার বিয়ে হইল, আমি বাসর ঘরে আমার বউয়ের কাছে গেছি, কিন্তু আমার ভিতরটা পারুলের জন্য ফেটে যাইতেছে। মানে আমি সহ্য করে থাকতে পারতেছি না। রাত তখন 2টা বাজে। আমার বউয়ের আমি বললাম যে তোমার একটা কথা বললে কি তুমি রাগ করবা? এই মেয়েটা অনেকটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিল, একটু ভালো ছিল আর খুব ভদ্র ছিল। তা আমার বলে না রাগ করবে না, বলেন। আমি বললাম আমি একটু ঘাটের দিকে যাব, আমার মনটা খুব খারাপ লাগতেছে, ভাল লাগতেছে না, একটু গেলে কি তুমি রাগ করবা? পরে মেয়েটা বলে যে ঠিক আছে আপনি যদি যাইতে চান তাহলে চলেন। আমি তখন বললাম না না না, আমি তোমারে নিব না, আমি একাই যাব। তারপরে বলতেছে আপনি একাই যাবেন ঘাটের দিকে? আমি বললাম হ্যাঁ আমি একাই ঘাটের দিকে যাব, তুমি যাও না। পরে বলে আজকে আমাদের বাসর রাত, আর এই বাসর রাতে যখন আপনি বেরিয়ে যাবেন এটা যদি কেউ দেখে তাহলে মানুষ সন্দেহ করবে না বা খারাপ কথা বলবে না? আমি বললাম যে না, কেউ কোনো কথা বলবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি আমার মতো করে বেরিয়ে যাব, তুমি ঘরের মধ্যে থাকো, আমি ঘন্টাখানিক পরেই চলে আসবো। মানে আমার একটা ইচ্ছা আর কি যে আমি ওই জায়গাটার মধ্যে একটা চক্কর দিয়ে ঘুরে আবার চলে আসবো, যেখানে পারুলের স্মৃতি আমার জড়া আছে। আপন ভাই আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমি ওর ঘর থেকে বের হয়ে যখনই ঘাটে গেলাম, ঘাটের দিকে তাকাইয়া আমার যে চৌকিটা আছে চৌকির দিকে তাকায় দেখতেছি পারুল সেখানে বসে আছে। মানে একটা মেয়ে বসে আছে, একটা মেয়ে ওইখানে বসে থাকা মানেই তো পারুল। মানে তখন আমি কি করব, মানে আমি একবার ভাবতেছি আমি গেলে যদি দৌড় দিয়ে চলে যায়, আবার চিন্তা করতেছি মানে আমি কি করব, মানে যাবো কি যাব না, মানে গেলে তো দৌড় দিয়ে চলে যাবে। আমি তখন আল্লাহ ডাকতেছি আল্লাহ কোনোভাবেই যেত না, যে আল্লাহ কোনোভাবে যেত না, যে আস্তে 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 করে সামনে পর্যন্ত গেছি। বৈশা আছে, বৈশা আমার দিকে তাকাইছে। ওই দিন আমার একটু ভয় লাগছে সত্যি কথা বলতে, এতদিন পর্যন্ত কিন্তু ভয় পাই নাই। ওই দিন তার চোখগুলো একটু অন্যরকম ছিল, একটু ভয় সেদিন আমি পাইছি। তো সেদিন ভয় পাইছি, ভয় পাওয়ার পরে সে ইচ্ছা করে আমার বলে ভয় দেখাইছে। আমি বললাম ইচ্ছা করে ভয় দেখাইছি, ভয় পাইছো? আমি বললাম ভয় পাইছি। আমি বললাম যে পারুল তুমি কি মানুষ না? এই প্রথম কোনো একটা মেয়ে আমার সামনে বসে আছে, আমি তার সামনে দাঁড়ায় আছি, তারে বলতেছি তুমি কি মানুষ না? এইরকম একটা অনুভূতি বিশ্বাস করে। এবং সেদিন রাতে আমার বাসর ঘর, আমার শরীরে তখনও হচ্ছে দুলার পোশাক। আমি বললাম তুমি কি ভয় পাও নাই? ও বলে, আমি বলে পারুল তুমি কি মানুষ না? মাথা নাড়ায় বলে না। আমি বললাম তুই কি? হাসে। আমি আবার বললাম ও পারুল তুমি কি? হ্যাঁ, আবারও হাসে। তাই বললাম তুমি আমার কাছে বলবা তুমি কি? পরে হাসতেছে, হাসতে হাসতে বলে আজকে না আপনার বিয়ে, আজকে না বিয়ে, এরকম করে বলে। আমি বললাম হ্যাঁ বিয়ে তো হয়েছে, বাসরও হয়েছে, আমার বউরে রেখে আমি চলে আসছি তোমার কাছে, পারলে আমি তোমারে ভালোবাসি। এই বলে তখন হাসতেছে, মানে ভালোবাসি বলছে, কিটকিরিয়ে হাসতেছে। ওর হাসির শব্দ খুব বিকট, মানে ও যে হাসে মনে হয় যেন মাইকে হাসতেছে, স্পিকারে হাসতেছে, কিন্তু আশেপাশে মনে হয় কেউ শুনতে পায় না, মনে হয় যেন আমি তার হাসির শব্দ শুনতে পাই। প্রচণ্ড রকমের বাতাস। তারপরে আমার বলতেছে আজকে তো তোমার বিয়ে, তোমার একটা উপহার দিব, এটা বলে। উপহারের কথা বলে এই টাইপের একটা কালো পাথর আমার দিল। তাই বললো নাও। তা আমি পাথরটা একটু গরম ছিল, হাতে নেওয়ার পরে আমি বললাম এটা কি? এটা পাথর। আমি যে পাথর দিয়ে কী করব? বলে তোমার যদি অসুখ হয় তাহলে এটা পানিতে ভিজায় খাইবা, তোমার অসুখ ভালো হয়ে যাবে। তা আমি বললাম পারুল তুমি কি আসলে মানুষ না? এই কথা বলে আবার হাসতেছে, হাসে। এরপরে হঠাৎ করে বাজারের দিক থেকে একটা চিৎকার পড়ছে, মানে এও সামনে থেকে বাজারের দিকে একটা চিৎকার পড়ছে। আমি তখন পিছনের দিকে ফিরে তাকাই, ওর দিকে তাকাইছি। ও বলে দেখো তো চিৎকার কে দিছে? আমি বলছি না, কে চিৎকার দিছে আমি দেখবো না। ও বলে আরে কি জানি হয়েছে দেখো না, বাজার দিকে দেখো কি জানি কি হয়েছে। আমি বলছি না, আমি দেখবো না। মানে আমি ওর দিকে তাকাই আছি। এর ভিতরে ও কী করলো, আমার সামনে দিয়ে ওই দিকে দিছে দৌড়, মানে বাজারের দিকে দৌড় দিছে। আমি ওর পিছন থেকে দিলাম দৌড়। পিছনে দৌড়ে আসতেছিলাম, আইসা দিয়ে কি আমাদের বাজারের ওখানে এক লোক পড়ে আছে, তার পেটের মধ্যে ঢ্যাগার ঢুকানো। তারে মানে এইখানে আমাদের এলাকার যে পোলাপাইন আছে, সম্ভবত কোথাও থেকে আসছে, ঘাটে নামছে, ডাকাতি করতে গিয়ে লোকেরা চাকু মারছে। এই লোক মানে মরা অবস্থায়, এবং আশেপাশে কিছু মানুষ দেখছে, তারা দেখে চিৎকার দিয়ে এসে মনে হয় ধরছে। সবাই আমার বলতেছে মেম্বার সাহেব এই লোকটারা একটু হসপিটালে নিয়ে যাবে। আমি দৌড় বেটা, তোর হসপিটালে নিয়ে যাবে, কই নিয়ে যাবি যা। আমি ওরে খুঁজতেছি, তখনও কিন্তু পাথরটা আমার হাতে। আজকে তো আমার বিয়ে, আমার গায়ে তখনও পাঞ্জাবি। আরে পাই না ফজর আজান দিয়ে দিছে। এই ফজর আজানের সময় আমার আব্বা এসে আমার ঘাটে ধরছে, ধৈর্যা আব্বা বাবা বাধ্য করতেছে আজকে তোর বিয়ে, এই তো এখানে কী করিস, এই জায়গায় কী করিস তোর না আজকে বাসর রাত? আব্বা আমার দৌড়ে বাড়িতে নিয়ে গেছে।
আমি ভাই তখন পাগলের মতো হয়ে গেছি। মানে এই যে একটা পাথরটা যে কই রাখছি ওটা আমার মনেই নেই, পাথরটা কই রাখছে আমার মনেই নেই। এবং আমি তখন এই পাগলের মতো হয়ে গেছি, এই রাস্তায় হাঁটতেছি, পারুল কই। আমি এবার সবার কাছে ওপেনলি বলা শুরু করছি, মানে যার সঙ্গে দেখা হইতেছে তারাই বলতেছি পারুল একটা পরী ছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, পারুল এখানে বসেছিল, আমি ওর সঙ্গে গল্প করতাম, ওর সঙ্গে কথা বলতাম। মানে মোটামুটি সবার কাছে আমি এটা বলা করতে শুরু করি। এবং কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না। বেশিরভাগ মানুষে বিশ্বাস করে, আমি কখনোই কারোর সঙ্গে মিথ্যা বলি নাই। আমাদের এলাকাতে আমি গরিব ছিলাম, আমি পঙ্গু মানুষ ছিলাম, পঙ্গু থেকে হঠাৎ করে ভালো হয়েছি, এটাই তো সবার কাছে অনেক বড় কিছু। এবং আমি সবাই এটাও বলছি যে আমার দিছে, সেখান থেকে আমি ভালো হয়েছি। এই করতে সবাই বলা বলি করতেছি। এমন করতে আমি সবার কাছে বলি যে আমার শেষে একটা পাথর দিছে, বলছে আমি যদি কখনো অসুস্থ এই পাথরটা পানিতে ভিজিয়ে বিসমিল্লাহ বলে পানিটা খেলাম আরও ভালো হবে। এবার এই পাথরের কথা যখন আমি সবার কাছে বলছি, দেখেন এবার সবাই আমার বলতেছে পাথরটা কই, আমি পাথরটা আর খুঁজে পাই না, মানে কোনো জায়গায় পাথরটা আমি পাই না। পাথরটা না পাওয়ার পরে এই মনে করেন 20-25 দিনের মতো কেটে গেছে যদি পাথর খুঁজতে 20-25 দিন পরে হঠাৎ করে আমি দেখি কি যে আমার বউ কথা বলতে পারে না, যারা আমি শেষে বিয়ে করছে ওই কথা বলতে পারে না। ও কথা বলার সময় কেমন করে জানে কাঁপে, মানে কেমন করে জানে কাঁপে, কথা বলার সময় কেমন করে কাঁপে। তাই বললাম কী হয়েছে, তুমি কাঁপো কেন কী হয়েছে? আস্তে করে ও সম্পূর্ণ কথা বলাটাই বন্ধ হয়ে গেল, মানে শুধু কাঁপতেছে। তাই কী হয়েছে জিজ্ঞেস করে কী হয়েছে। এবং পরে সে পুরো কথা বলাই বন্ধ, সে আমাকে কাগজে লিখে দেয় ওই পাথরটা ভিজিয়ে পানি খেয়েছে। আমি যে বলছিলাম যে তার তো কোনো রোগ নেই, তার ভিতরে কোনো শারীরিক সমস্যা নেই, এই সময় কিন্তু বলে পাথরটা ভিজিয়ে পানি খেয়েছে। আমার বলে আমি পাথরটা ভিজিয়ে পানি খেয়েছি। এরপর আমার এমন লাগছে যে পাথরটা কই, বলে পাথরটা পানিতে আছে, মানে গ্লাসে আছে। তা আমি গ্লাসের মধ্যে গিয়ে দেখি গ্লাসের ভিতরে কোনো পাথর নাই। আমি বললাম তো গ্লাসের মধ্যে তো কোনো পাথর নাই, পাথর কেউ? বলে এখানে রাখছি। এরকম করে ও কাঁপতে ও টোটালি ও কথা বলা বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চোখে মুখে পানি দেওয়ার পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, আমাদের এলাকার ডাক্তার। এই ডাক্তার বলে যে কী সমস্যা তো বোঝা যাচ্ছে না। সেখান থেকে আমরা সদরে নিয়ে যাই, বরিশালের সদরে নিয়ে যাই। সেখানে চিকিৎসা হয়, প্রায় 1.5 মাসের মতো চিকিৎসা চলে। ওর কী সমস্যাটা কেউ বলতে পারে না, কোনো ডাক্তার বলতে পারে না যে আমার যেরকম পায়ের সমস্যা এরকম সমস্যা, কিন্তু 1.5 মাস পর ও মোটামুটি ভালো হয়ে যায়, ওর কণ্ঠ ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়, ও আবারও চলে আসে। আইসা আমারে বলতেছে যে আমার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমি দেখছি, আপনাকে বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা কথাই বলবো, আপনি ওই পরীটারে আর খুঁজেন না। যদি আপনি পরীটারে খোঁজেন আপনি মারা যাবেন, সাথে আমিও মারা যাবো। তা আমি বললাম যে কী দেখছো তুমি আমারে বলো। ও বলে যেন আমি বলতে পারবো না, আমি যেটা দেখেছি এটা আমি আপনাকে বলতে পারবো না, আমি পানিটা খাওয়ার পরে যেটা দেখছি বলতে পারবো না, ওইটা দেখে আমি এরকম হয়ে গেছি। তা বলো পাথরটা এখানে রাখছে, পাথরটাকে বলে পাথরটা আমি আর পাই না। আসলে কিন্তু পাথরটা পানিতে ভিজিয়া পানিটা খাইছে, কিন্তু পাথরটা আর এখান থেকে গ্লাস থেকে আর পাই না। এমনকি কেউ নিয়ে গেছে নাকি তা তো আর জানি না। তো যাই হোক, বিয়ে করছি, করার পরে আমি তখনও মানে আমার বউর প্রতি আমার কোনো টান নাই, কোনো ভালোবাসা নেই। আমি পারুল, আমি আবার ওইখানে গিয়ে দাঁড়াই আছে। এবং বছর মানে এই নির্বাচনের পরও সবাই তখন ধরছে যে আপনি চেয়ারম্যানই করেন। আমি যে ভাই আমার চেয়ারম্যানের দরকার নেই, এমনি আল্লাহ আমার যা দিছে এটা তো আমার কল্পনার বাইরে, আমি আর চেয়ারম্যানই করলাম না। এবং না করে আমি এই জায়গার ভিতরে আমি বসে আসছি ওরে পাওয়ার জন্য বসে আসছি না, ওর সঙ্গে আমার আর দেখা নাই। এখনও প্রতি বৎসরে মানে যেদিন আমার ওর শেষ আমার যেদিন পাথরটা দিছিল ওই দিন আমি এখনও ওর নামে একটা মাহফিল করাই। এবং এই মাহফিলে হচ্ছে আমি সবাইরে দাওয়াত দিই, এলাকার গণ্যমান্য সব বাইরের লোকজন সব আসে, আমি সেটাতে বিরিয়ানি করি এবং বিরিয়ানি করে আমি সবাইরে খাওয়াই, ওর জন্য দোয়া চাই। তো ভাই ও আজকে বহু বৎসর হয়ে গেল, আমি আর ওরে দেখি না, আর আমার কাছে আসে নাই, আর কোনো দিন আসবে কি না সেটাও জানি না। তবে ওর নামের উরুস আছে, সামনের মাসে উরুস, আমি আপনারে দাওয়াত দিলাম। আল্লাহ যদি আপনি আসতে পারেন, আপনার স্পেশালি আমি আপনাকে দাওয়াত দিলাম, সামনের মাসের 16 তারিখ আমার উরুস, 16 তারিখে আপনি আইসেন। এবং এটা আপনার পরীর নামে মিলাদ, এটা সবাই জানে, আমাদের এই ঘাটের এলাকার সবাই জানে পরীর নামে মাহফিল, পরীর নামে মিলাদ। এই আমরা হচ্ছে পোস্টারও লিখে দিই, আমি আপনাকে পোস্টারের ছবিও পাঠাবো যে পরীর নামে ওয়াজ ও দোয়ার মাহফিল, এটা লেখা আছে। এবং ঘাটে তখন এই মাহফিলটা হয়, বিভিন্ন জায়গা থেকে মাহফিলে লোক আসে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিয়ত করে আসে। এবং অনেকেই আমার এই মাহফিলের তাবারুক খেলে তাদের রোগ ভালো হয়। অনেকেই এরকম বলছে যে মাহফিলের তাবারুক খাইছে রোগ ভালো হয়েছে। ভাই
আমি কারো কাছ থেকে কোনো টাকাও চাই না, কোনো ইয়ে চাই না। আমার মাহফিলে আইসা আল্লাহর হস্তে বা আল্লাহর উপরে তোয়াক্কা করে আমার একটু তাবারুক খেলে হয়তো মানুষটা ভালো হতে পারে। আমি কোনো কবিরাজ নয়, কোনো কবিরাজি চিকিৎসা আমি দিবও না, বা আমি কবিরাজ নয়, যেটা সত্য সেটাই। আমার এই মাহফিলে তাবারুক খেয়ে অনেক মানুষ ভালো হয়েছে। পরিণামে মিলাদুদ্দোয়ার মাহফিলে যদি আপনার কোনো রুগী থাকে আপনি তাও নিয়ে আসতে পারেন, আল্লাহর রহমতে হয়তো তিনি সুস্থ হতে পারে। মাহফিলের ডেট 16 তারিখ সামনের মাসে, এবং আপনি যদি পারেন আপনি আসবেন, আপনার জন্য আমার দাওয়াত রইল। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই মোহাম্মদ আজিজুল ইসলামের জীবনের এই গল্পটা শোনার জন্য। প্রিয় বন্ধুরা, উনি সামনের মাসে বলেছে, এই মাসটা হচ্ছে কি আপনার অক্টোবর মাসে, মানে উনি যেই মাসটা নির্ধারণ করেছিল সেটা অক্টোবর মাস, এবং অক্টোবরের 16 তারিখে ওনার এখানে মাহফিল হয়, যেটা চলে গেছে এবং সামনে হয়তো আবার আসবে। এই গল্পটা গত বছরে পাওয়া একটা গল্প ছিল, এবং আপনারা প্রতিদিনই বলেন যে ভাই শুক্রবারে একটা পুরীর গল্প চাই, অনেকে ইমেল করেন যে শুক্রবারে অ্যাটলিস্ট পুরীর গল্প দিবেন। তো এই জন্য অনেক পিছন থেকে এই আজিজ ভাইয়ের গল্পটা খুঁজে বের করলাম। তো এখন বড় কথা হচ্ছে, আমার কাছে সত্যি বিষয়টা খুব অবাক লেগেছে। হয়তো আমি জানি না যে আজিজুল ইসলামের জীবনের শেষ পর্যন্ত কী হয়, তবে উনি মানসিকভাবে খুব যে একটা ভালো আছে তা কিন্তু নয়। উনি তার স্ত্রীর সঙ্গে আছে, তবে সেখানেও ভালো নাই। এখনও তিনি নিশি দিবানিশি পারুলের জন্য সেই ঘাটে বসে থাকে, এবং এখন পর্যন্ত তার বিশ্বাস যে পারুল কোনো একদিন আসবে। তবে সে লাস্টে একটা উদ্যোগ নিয়েছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যেখানে পারুলের অনুমতি ছাড়াই সে পারুলের নামে একটা মিলাদ দিচ্ছে, একটা মাহফিল দিচ্ছে, এবং সেখানে বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ আসতেছে বা সুস্থ মানুষ আসতেছে, সবাইকে সে বিরিয়ানি খাওয়াচ্ছে বা তাবারুক খাওয়াচ্ছে। এইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যি আমি যদি ওনার এর আগে যদি গল্পটা পড়তাম তাহলে আমি যাওয়ার চেষ্টা করবো এই বছর যদি বাংলাদেশে থাকে ওনার এই অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করার জন্য। প্রিয় বন্ধুরা, সবাইকে বলবো যে গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। আর আমরা এই অলৌকিক গল্পগুলো অনেকেই বিশ্বাস করতে চাই না, যেমন বাতাস। আপনি আমাকে যতই বলেন যে আপন ভাই আমি দেখতে চাই, আমি কিন্তু বাতাস আপনাকে দেখাতে পারবো না। শুধু যে বাতাস আছে তার কিছু ছোটোখাটো প্রমাণ হয়তো দিতে পারবো। যেমন আজিজুল ইসলামের সঙ্গে যা হয়েছে, হঠাৎ করে 4 দিনে তার পা ভালো হয়ে যাওয়া, যেটা প্রায় 3.5 মাসও হসপিটালে পারে নাই। এরপরে হঠাৎ করে সে দোকান দেওয়া, ব্যবসায়িক হওয়া, মেম্বার হয়ে যাওয়া, এই সব কিছুই হচ্ছে নমুনা। এগুলোই হচ্ছে নমুনা। আর এগুলো দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, কোরআনে যে জিনপরির কথা উল্লেখ আছে, পৃথিবীতে সেই জিনপরি আছে, এবং মৃত্যুর পরে জিন আর ইনসানের বিচার হবে। আমি আবারও বলে যাচ্ছি, আমি চট্টগ্রামের এক অলৌকিক দৃশ্য দেখেছি, যেটা শুধু চট্টগ্রাম না, আমার কাছে মনে হয় পৃথিবীর বুকে একমাত্র জায়গা যেটা আমার চোখে আমি দেখেছি। যে আমি এভাবেই বললাম যে আমি যখন নিচ থেকে সিঁড়িগুলোকে কাউন্ট করে গেলাম, আমি 300টা গুনলাম। আমি যখন আবার আসছি আমি দেখি যে 320টা হয়ে গেছে। আমি যখন আবার আসছি তখন দেখি যে 290টা হয়ে গেছে। আমি যখন আবার আসছি তখন দেখি যে 325টা হয়ে গেছে। তা আমাকে রীতিমতো অবাক করেছে। এবং আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান, আপনারা এখনই এখানে আসবে, ওই ডাউলচল মিয়ার মাজারের সিঁড়ির ভিডিওটা দেখে নেবেন। এটা পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর মধ্যে এক অন্যরকম, মানে আমার কাছে মনে হলো যেন চলন্ত প্রমাণ উলিয়া উলিয়াদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি আপনার এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।